ক্লাস 1-2 এরকম একটা সময় আমরা একটু ফিন্যান্সিয়ালি ভালো অবস্থায় ছিলাম। ক্লাস 4 এ যেয়ে দেখা যাচ্ছে আব্বু-আম্মু আলাদা হয়ে গেছে। তো মা তখন কাজে লেগে গেছে ওই আর্থিক সমস্যার কারণে। যাওয়া আসার লোক নাই দেখে আমি ওই স্কুলটা ছেড়ে দেখা যাচ্ছে আমার এলাকারই লোকাল একটা স্কুলে ভর্তি হলাম। জেএসসি তে আমার ছিল মাত্র 3.21, এসএসসি তে ছিল 3.72। করোনার কারণে আমাদের এসএসসি পরীক্ষা নেয় নাই। ওই আমি জেএসসি তে 3.21 পাইছি, ওই গ্রেড গুলোই দিয়ে দিছি। যেহেতু পড়াশোনা হচ্ছে না ওইভাবে, তো আমি হ্যাঁ, দেখা গেছে যে আমার এক ফ্রেন্ডের মাধ্যমে আমি একটা কম্পিউটার মার্কেটে জব করা শুরু করি। এভাবেই নিছে যে তুমি 2 দিনে 500 টাকা স্যালারি পাবা। মানে আমি ছোটবেলা থেকে হয়তো অত বেশি ব্রিলিয়েন্ট ছিলাম না, বাট এমন ছিলাম যে আমি চাইলে পারতাম, আচ্ছা, মানে আচ্ছা। পড়লে পারি। তো আমি দেখা যাচ্ছে কলেজ সিলেকশন দিলেও আমার ওই যে যেহেতু 3.72 অনেক কম জিপিএ, তো আমি প্রথম 3 বারেও কোনো আর কি কোনো কলেজে চান্স পাইনি। তুমি যখন কোনো কলেজ পেলে না হ্যাঁ, তখন নিজের আমার মাথায় একটা জিদ চলে আসে যে হ্যাঁ, আমি যেহেতু এবার আমার কলেজগুলো আমাকে বাদ দিছে, এর পরের বার আমি বিশ্ববিদ্যালয় দেখে বাদ দিব যে আমি কোনটায় ভর্তি হব। ফেল করার পরে আসলে তোমার অনুভূতি কেমন ছিল? তখন আর কি মনে হচ্ছিল যে এই প্রিপারেশন নিয়ে আমি অ্যাসপায়ার করতেছি যে আমি এই প্রথম 10-এ থাকবো, প্রথম 20-এ থাকবো, ফার্স্ট হতে চাই। ঠিক আছে, তখন মানে নিজেকে বারবার প্রশ্ন করতেছি ভাই কেমনে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্যানাসিয়ার নতুন আয়োজন বিজয়ীদের পেছনের গল্প। প্রতিদিন হাজারো কণ্ঠস্বরে একটাই স্বপ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়। এই স্বপ্নের পিছনে থাকে হাজারো রাতের ঘাম, হাজারো রাতের কান্না, থাকে অবিশ্বাস জয় করার গল্প। আজ আমাদের মাঝে এমনই একজন উপস্থিত হয়েছেন, যিনি স্বপ্ন, অবিশ্বাসকে বিশ্বাসে রূপান্তরিত করেছেন। তিনি তার স্বপ্নকে বাস্তবায়িত করেছেন। তেমনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তিনি হচ্ছে কাউসার ইসলাম আকাই। আমরা সরাসরি চলে যাব আজকের আমাদের অতিথির কাছে। কাউসার ইসলাম আকাই, তোমাকে আজকের আমাদের অনুষ্ঠানে স্বাগতম। ধন্যবাদ ভাই। আমরা জানি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টে পড়ছো তুমি? ভাই আমি বর্তমানে অর্থনীতি বিভাগে আছি। আচ্ছা, আচ্ছা। আমরা আসলে একজন শিক্ষার্থী যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, হুম। তখন তিনি আসলে অনেক পরিশ্রম করে, অনেক গল্প থাকে, অনেক ইতিহাস থাকে, যা আসলে আমাদের সাধারণ মানুষ আমরা অনেকেই না জানা থাকি। তেমনই একটা গল্প আমরা জানি যে তোমার জীবনে হয়েছে। আমরা ১ম থেকে শুরু করতে চাই নাকি? আচ্ছা, আগে সর্বপ্রথম তুমি তোমার পরিচয়টা দাও আমাদের মাঝে। আচ্ছা, আমার নাম হচ্ছে মোহাম্মদ কাউসার ইসলাম আকাইদ। আমি গত 23-24 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ১৯৭তম মেধাক্রম অর্জন করে বর্তমানে অর্থনীতি বিভাগে আছি। এছাড়াও আমি দেশের বাকি সকল স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে প্রথম ১০০তে ছিলাম, প্রথম ১০০ মেরিটে মেধাক্রমে ছিলাম, এবং আমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আরো ভালো করেছিলাম। তোমাকে অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ। তোমার ছোটবেলা থেকে আমরা যদি একটু জানতে চাই যে তোমার ছোটবেলা কেমন ছিল? আ সেটা যদি আমাদের সামনে একটু বর্ণনা করো। আচ্ছা, আমার ছোটবেলা ছিল হচ্ছে যে আমার ছোটবেলা থেকে মার কাছে পড়াশোনা শুরু। আচ্ছা, তো আচ্ছা। আমি প্রাইমারি লেভেলটা মার কাছেই পড়ছি, ক্লাস 5-6 পর্যন্ত। এর মাঝখানে একজন শিক্ষক ছিল আমার, যার কাছে আমি একটু অ্যাসিস্ট্যান্স নিছিলাম। তো দেখা গেছে যে ছোটবেলা থেকে আমি অত মেধাবী ছাত্র না, কিন্তু এমন না যে আমি পারি না, মানে পরীক্ষা দিলে বা আমি পড়াশোনা করলে পারি। এই জন্য দেখা গেছে যে আমি আমার এলাকা থেকে আহ, একটা মাত্রই ছাত্র মনে হয় ওই সময় ছিলাম যে ওই বর্ডার গার্ড বাংলাদেশ প্রাইমারি স্কুলে চান্স পেয়েছি ভর্তি আচ্ছা, আচ্ছা। পরীক্ষা দিয়ে। আচ্ছা, এটা কোথায়? এটা হচ্ছে বিজিবিতে। এটা হচ্ছে মুন্সি আব্দুর রউফের পাশেই একটা প্রাইমারি স্কুল আছে। আচ্ছা, আচ্ছা, যেখানে আচ্ছা। মূলত আর্মি স্টুডেন্ট, আর্মিদের ছেলেমেয়েরাই পড়ে, আর্মিতে যারা কর্মরত তাদের। আর কিছু বাইরের থেকে ভর্তি পরীক্ষার মাধ্যমে সিলেক্ট করা হতো। তা আমি ওই সময় অ্যাডমিশন টেস্টটা দিছিলাম, তো ওখানে আমি চান্স পাই। আচ্ছা, আচ্ছা। এই জায়গায় কোন ক্লাস পর্যন্ত ওখানে পড়েছিলে? আমি ক্লাস 4 পর্যন্ত ছিলাম। ক্লাস 4 এর পরে দেখা যাচ্ছে যে আমাদের বাসায় কিছু ফাইন্যান্সিয়াল সমস্যার কারণে আমার দেখা যাচ্ছে যে আমার মা আর আমাকে ওই জায়গা পর্যন্ত নিয়ে যেতে পারে না। মানে হচ্ছে স্কুলটা আমার বাসা থেকে ভালো দূর। মানে আমার বাসা থেকে ১ ঘন্টার উপরে সময় লাগে। তো আমি তো তখন মাত্র ৭, ৮, ৯ বছরের শিশু। তো দেখা গেছে যে মা যেহেতু নিয়ে আসা যাওয়া করতে পারতেছে না আমাকে নিয়ে, কারণ হচ্ছে মা তখন কাজে লেগে গেছে ওই আচ্ছা, আচ্ছা। আর্থিক সমস্যার কারণে। তো দেখা গেছে যে ওই সময়টাতে আ যাওয়া আসার লোক নাই দেখে আমি ওই স্কুলটা ছেড়ে দেখা যাচ্ছে আমার এলাকারই লোকাল একটা স্কুলে ভর্তি হয়ে যাই। আচ্ছা, তার মানে তোমার আ এই যে আ কষ্টের যে দিন, এটা ৪র্থ শ্রেণী থেকেই তোমার কষ্টের দিন শুরু? বলতে পারেন, থিওরিটিক্যালি বলা যায়।
আচ্ছা, আচ্ছা। আন্টি তখন কি কাজ করতেন? আন্টি মূলত বাসার বাড়িতে কাজ করতো। আচ্ছা, আচ্ছা। আর তোমার আব্বু কি করতো? আব্বু মূলত ট্যানারিতে কাজ করে নিজে কর্মজীবন শুরু করে। উনি 13 বছর বয়স থেকে ট্যানারিতে কাজ করতো। দেখা যাচ্ছে যে ওই যে মোমেন্টের কথা বললাম, ওই মোমেন্টে তিনি একটু ধরেন ফিন্যান্সিয়ালি আমরা আমার যখন ছোটবেলা ধরেন ক্লাস 1-2 এরকম একটা সময় আমরা একটু ফিন্যান্সিয়ালি ভালো অবস্থায় ছিলাম। আচ্ছা, দেখা আচ্ছা। যাচ্ছে আব্বুর হচ্ছে কিছু বাজে অভ্যাস তৈরি হয়, যেমন মদ বা জুয়া খেলা এইসব টাইপের জিনিসপাতির কারণে ওই ক্লাস 4 এ যায় দেখা যাচ্ছে আব্বু-আম্মু আলাদা হয়ে গেছে। তো আম্মুর সাথে আমি থাকি একা। আম্মু কাজে যায়, আমি হচ্ছে স্কুলে যাই একা একা, পড়ি সারাদিন বাসায় থাকি। আম্মু আবার 5টা 6টা 7টার দিকে আসে ওই বাসার বাড়িতে কাজ শেষে। তো এইভাবে আমার হলো যে ক্লাস 4 এর থেকে আমার যাত্রা, ঠিক আছে। আর এর আগে আব্বু ছিল, কিন্তু ওই যে ওই কারণগুলোর কারণে দেখা যাচ্ছে যে ছোটবেলা থেকেই বাসায় অশান্তি থাকতো। আচ্ছা, ভাই বোনের মধ্যে তুমি একাই? ভাই বোনদের মধ্যে আমি একা না, কারণ আচ্ছা, পরে আচ্ছা। আমার একটা ভাই হয়েছে, ঠিক আছে। ও এরপরে আচ্ছা। আবার আরেকটা ভাই হয়েছে, তো আমরা 3 ভাই, ও ঠিক আছে। 3 ভাই, পরে ওই যে বিচ্ছেদ শেষে মিলছে কিছু বছর পর যায় আর তারা আবার। আবার মিলেছে আরকি। ওকে। এখন কি তারা একসাথে আছে কিনা? হ্যাঁ, আছে। ও এখন আচ্ছা, 5-6 বছর বেশি হবে সময়। আলহামদুলিল্লাহ। এখন তোমার আব্বুর অভ্যাসটা পরিবর্তন হয়েছে কিনা? হ্যাঁ, এখন হইছে। আল্লাহর আলহামদুলিল্লাহ, রহমতে হইছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা তোমরা মাধ্যমিক পড়ালেখা কোথায় ছিল? আমার মাধ্যমিক ছিল হচ্ছে যে আমার এলাকায় হাজারীবাগে একটা আচ্ছা, স্কুল আছে, শহীদ শেখ রাসেল গভর্নমেন্ট হাই স্কুল। আচ্ছা, আচ্ছা। তো ওখানে আমি দেখা যাচ্ছে যে আমার এটার জিএসসি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষা ওখান থেকে দিছি। আচ্ছা, জেএসসি তে তোমার রেজাল্ট কি ছিল? জিএসসি তে আমার ছিল মাত্র 3.21। 3.21। আচ্ছা, আচ্ছা। 3.21 জেএসসি তে। এসএসসি তে তোমার রেজাল্ট কেমন ছিল? এসএসসি তে ছিল 3.72। 3.72। এই 3.72 হওয়ার পেছনে আসলে ঘটনা এর কি? পিছনে অনেকগুলো কারণ আছে। এর মধ্যে সবচেয়ে অন্যতম কারণ হচ্ছে কারণ আমাদের এসএসসি পরীক্ষাটা করোনার কারণে আমাদের এসএসসি পরীক্ষা নেয় নাই। বলা যায় নেয় নাই। কারণ হচ্ছে আমাদের ওই অটো পাস দিয়ে দিছে। ওই আমি আচ্ছা, জেএসসি তে 3.21 পাইছি। আচ্ছা, আচ্ছা। ওইটাকেই আমি জেএসসি তে ধরেন বাংলায় এ পাইছি বা এ মাইনাস পাইছি, ওইটাই আমার হলো যে এসএসসি তো আমার এ মাইনাসই আছে। আমি পরীক্ষা নেয় নাই, তো ওই গ্রেড গুলোই দিয়ে দিছি। তো ওই গ্রেডটাই আমি পাইছি। দেখা গেছে যে 3টা সাবজেক্টে খালি পরীক্ষা হইছে। ওই 3টার খালি গ্রেড যুক্ত হইছে। এর কারণে ওই যে 3.21 থেকে 72 হইছে। কারণ 3টা সাবজেক্টে পরীক্ষা আচ্ছা, নিয়ে আচ্ছা। আমাদের পাস দিয়ে দিছে। ওই আচ্ছা, যাদের আচ্ছা। ধরেন এ প্লাস ছিল আগে, হ্যাঁ। ওদের হলো যে ওই 3টা পরীক্ষা ভালো হইলো, ওদের গ্রেডটা আরো ভালো হইছে। ওরা ওই মেধাক্রমে আগে গেছে। বোর্ডে পজিশন করতে পারছে। কিন্তু যাদের ওই কম ছিল, তাদের ওই 3টা পরীক্ষা ভালো করলে ওই বেশি একটা লাভ হয় না। আচ্ছা, আমরা ওই করোনার সময় যে আসলে যে শিক্ষা ব্যবস্থা দেখেছি এবং হুম, যে মানবন্টনে দেখেছি, হুম। যেভাবে মার্কস করে দেওয়া হয় তোমার হ্যাঁ। ক্ষেত্রেও তাই ঘটেছে। এটা এই আ যে আমাদের 24 ব্যাচও ফেস করলো যে ওরা অনেকগুলো পরীক্ষা দেয় নাই। তো যেই ছাত্রটা ধরেন ওই এসএসসি তে ধরেন ওই বিষয়গুলোতে খারাপ হ্যাঁ, করছে, ও কিন্তু এই যে সুযোগ পেল না জি, ওই জি। পরীক্ষাগুলো দিয়ে ওই সাবজেক্ট গুলোতে রিকভার করা। রিকভার ওর করা। ওই আছে আগের যে ভুল মানে ঘাটতিগুলো, ওগুলোই ওকে দিয়ে দেওয়া হয়েছে। ও 2 বছর যে পরিশ্রম করছে ওইটা কিন্তু কোনো এফেক্ট ফেলে না। আচ্ছা, আচ্ছা, এর আচ্ছা। জন্য দেখা যায় যে অনেক সাবজেক্ট যারা বুয়েটে পড়তে চায় তারা হচ্ছে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ওই এত পার্সেন্ট থাকা লাগে। হুম। যাদের পরীক্ষা দিতে পারেনি ওদের ওইগুলো বাদ পড়ে গেল। আবার অন্য জায়গা দিয়ে অনেকে পিছায় গেল গ্রেডের দিক থেকে। আচ্ছা, তো করোনার সময় তুমি আসলে কিভাবে লেখাপড়া করেছো? কিভাবে আচ্ছা, জীবনটা করোনার অতিবাহিত সময় করেছো? বিষয়টা হচ্ছে করোনা দেখা গেছে যে শুরু হয় হলো যে 2020 এর মার্চ মাসে। তো মার্চ মাস যাওয়ার পর প্রবাবলি 2 to 3 মান্থস, মানে 2 থেকে 3 মাসের মাথায় যেহেতু পড়াশোনা হচ্ছে না ওইভাবে, তো হ্যাঁ, আমি হ্যাঁ। দেখা গেছে যে আমার এক ফ্রেন্ডের মাধ্যমে আমি একটা কম্পিউটার মার্কেটে জব করা শুরু করি। কারণ এটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে যে আমাদের ঢাকার এলিফ্যান্ট রোডে, নিউ এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টার আচ্ছা, আচ্ছা, কম্পিউটার আচ্ছা। মার্কেট এটা। তো ওখানে আমি জব করা শুরু করি। ওখানেই দেখা গেছে যে আমি দিনে 250 টাকা বেতনে প্রায় 1.5 বছর দেখা গেছে যে আমি জব করছি ওখানে। এটা কি চুক্তিভিত্তিক নাকি না, না, এমনিতে না। আসলে? এখানে হলো যে আ ইনিশিয়ালি আমাকে এভাবেই নিছে যে তুমি 2 দিনে 500 টাকা সেলারি পাবা। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা। পরে দেখা যাচ্ছে আমি যখন ভালো করা শুরু করছি তখন আমাকে ধরে রাখার জন্য সেলারি বাড়ছে। তো আস্তে, আস্তে আমি ওখান থেকে আ বাড়তে একটা সময় এমন ছিল যে আমার মাসে 15-16 হাজার টাকা বেতন। মাসে তার মানে তুমি যদি ৳250 দিয়ে শুরু করে তুমি মান্থলি ৳16,000 হ্যাঁ, বেতনে 15,000 টাকা জব 16,000 করেছো। টাকা বলা যায়। এটা অবভিয়াসলি ভালো এবং তোমার বলা যেতে পারে এই বিষয়ে ভালো অভিজ্ঞতা হয়েছে। হুম। এই তখন এরপরেই কি তুমি এসএসসি দিয়েছো কিনা? এরপরে আমি বলি, এরপরে আমাদের হচ্ছে যে আ এসএসসির জন্য যখন আমি কাজে অবস্থায় আছি তখন দেখা যাচ্ছে যে এসএসসির জন্য ওই যে মানে রুটিনটা পাবলিশ করে। ইয়েস। তো আমি দেখলাম যে আমাদের 3 মাস পর পরীক্ষা। তখন আমি হ্যাঁ, হ্যাঁ, রুটিনটা দেখি ওই শিক্ষাক্রম শুরু হওয়ার পরে, ক্লাস শুরু হওয়ার পরে। হ্যাঁ।
তো আমি তখন নাকি কাজটা ছেড়ে দিই। আচ্ছা ছেড়ে আচ্ছা দিয়ে আমি 3 মাস পড়ালেখা করি। আচ্ছা করে এক্সামটা দিই, এসএসসি এক্সাম দিই। পরে যেয়ে আমি আবারও কিছুদিনের জন্য কাজে ছিলাম। কিন্তু আচ্ছা। পরে পরীক্ষা শেষ করে? হ্যাঁ, পরীক্ষা শেষ আচ্ছা করে আচ্ছা আবার আমি কাজে গেছি। দেখা যাচ্ছে আচ্ছা ৩-৪ মাস আবার কাজ করছি। হুম, পরে যখন কলেজ ভর্তির সময় আসলো, হ্যাঁ পরে আমি কলেজে ভর্তির জন্য নানা জায়গায় আবেদন করছি। দেখা যাচ্ছে ওই কলেজ লিস্ট তো দেওয়া লাগে এসএসসির পরে হ্যাঁ যে তোমার জিপিএ অনুযায়ী তুমি কলেজ সিলেকশন। হ্যাঁ তো আমি দেখা যাচ্ছে কলেজ সিলেকশন দিলেও আমার ওই যে যেহেতু 3.72 অনেক কম জিপিএ, আচ্ছা তো আমি প্রথম ৩ বারেও কোনো আরকি কোনো কলেজে চান্স পাইনি। আচ্ছা ঠিক আছে? দেখা যাচ্ছে আমি বারবার কলেজ সিলেকশন দিতেছি। তার মানে তুমি প্রথমবারে যে ফার্স্ট চয়েস থাকে ওই জায়গায় চয়েস দিয়েছো, তুমি হুম, হওনি। পাইনি আমি। সেকেন্ড চয়েসে তুমি কলেজ চয়েস কলেজ দিয়েছো, পাইনি, তখনও তুমি আসলে কলেজ পাওনি। পাইনি। থার্ডও তুমি পাও না, নাই। থার্ডে আমি কলেজ পাইনি। তোমার পয়েন্ট ছিল 3.72। 7 আচ্ছা 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 এটা এই সায়েন্স আচ্ছা এসএসসি আমি সায়েন্স থেকে দিছিলাম। আচ্ছা সায়েন্স থেকে, তো যার কারণে এই সায়েন্সে তো আসলে সবাই হ্যাঁ, ইজিলি 5 পায়, সেখান ইজিলি থেকে 5 পাই। সর্বনিম্ন পেলে তো মানুষ 4.50 পায়। হ্যাঁ, যার কারণে তোমার কাছে এই মার্কটি পয়েন্টটি আসলে খুবই কম হয়ে গিয়েছে। হ্যাঁ, এটার কারণে আমি কোথাও আরকি আচ্ছা চান্স আচ্ছা আচ্ছা পাচ্ছি। আচ্ছা আচ্ছা তারপরে তুমি কিভাবে আসলে তোমার যাত্রা শুরু করলে? তারপরে দেখা যাচ্ছে আমি ওই ধানমন্ডি আইডিয়াল কলেজ আছে ঢাকায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে? তো সেখানে আমি যাইয়া ম্যানুয়ালি ভর্তি হই। আচ্ছা একটা ভালো পরিমাণ টাকা খরচ করে ১৪-১৫,০০০ টাকা খরচ করে। ওখানে মান্থলি ২,০০০ টাকা করে বেতন দিতে হতো। তো ওখানে আমি ভর্তি হওয়ার মাধ্যমে আরকি পরবর্তীতে আমার পড়াশোনা শুরু হয়। তারপর ওখানে যখন ভর্তি হই আমি যখন ডিসিশন নিয়েই ফেলছি যে আমি আসলে কাজ করব না, পড়ালেখায় আমি কন্টিনিউ করব। আচ্ছা তখন আচ্ছা আমি কাজ একেবারেই ছেড়ে দিই। আমি আর ওখানে যাইনি কোনোবার। তার মানে তুমি কলেজে ভর্তি হওয়ার পরেই তুমি কাজ কাজ ছেড়ে ছেড়ে দিছি। দাও? কাজ আচ্ছা ছেড়ে দিছি। কলেজে আচ্ছা। যা ভর্তি হওয়ার পরে যখন আমার তোমার কাছে হঠাৎ হুম। করে এই মোটিভেশন আসলে কিভাবে এই আসলে মোটিভেশন এক্স্যাক্টলি? আসলো কারণ হচ্ছে যে আমি মানে আমি ছোটবেলা থেকে হয়তো অত বেশি ব্রিলিয়েন্ট ছিলাম না। বাট এমন ছিলাম যে আমি চাইলে পারতাম। আচ্ছা মানে আচ্ছা পড়লে পারি। ভালো পড়লে রেজাল্টই আচ্ছা আচ্ছা হয়ে আসতেছে। মানে নিজের হ্যাঁ, মধ্যে এই কনফিডেন্স আগে থেকে এই আছে। কনফিডেন্স আগে থেকে আছে। কারণ হচ্ছে যে আমি ওই বললাম না ক্লাস 4 এ যখন আমি একটা স্কুলে প্রাইমারিতে শিফট করি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? ওই স্কুলে আমি যাই ১ টা বছর পরই পরের বছরে রোল এক আমি। ঠিক আছে? আচ্ছা ৭৮ আচ্ছা জন আচ্ছা ছাত্রের মধ্যে ১ম বছর আমি যাই ভর্তি হইছি। হ্যাঁ ভর্তি রোল, ২য় বছরে রোল এক আমি। ঠিক আছে? তো এই একটা কনফিডেন্স ছিল যে আমি চেষ্টা করলে পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে? পরবর্তীতে দেখা যায় যে আমি যেই মাধ্যমিক যেখান থেকে দিছি, ওই স্কুলেও ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেতে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে? তো আমার সাথেও অনেকে ছিল যারা ভর্তি পরীক্ষা দিছে, কেউ চান্স পায়নি, আমি পেয়েছি। তো ওই একটা কনফিডেন্স আছে যে আমি পরীক্ষা দিলে চান্স পাই। ঠিক আছে? আমি পরীক্ষা দিলে পারি। তো ওই একটা আচ্ছা আচ্ছা মনের মধ্যে আগে থেকেই আছে যে আমি চেষ্টা করলে তার মানে চেষ্টা করলে আসলে মানুষ পারে, তাই হ্যাঁ। না? আচ্ছা তারপরে তোমার সেই কলেজ যাত্রাটা কেমন হলো? সে কলেজে যাত্রাটা হলো আমি যখন কলেজে ভর্তি হলাম আমি দেখতেছি যে সে কলেজে মানে আমার মতন ডিজায়ার্ড আমি যে একটা এনভায়রনমেন্ট চাচ্ছিলাম। জি জি যেহেতু অলরেডি আমার একটা গ্যাপ আছে। আমার মাথায় শুরু থেকেই এটা ছিল যেহেতু আমি এসএসসির পর আমি কলেজ সিলেকশন দিয়ে কলেজ পাইনি। হ্যাঁ আমার মাথায় শুরু থেকে এটা ছিল যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যেয়ে এটা করা যাবে না। বিশ্ববিদ্যালয়ে যখন আমি ভর্তি হতে যাব আমি নিজে সিলেক্ট করব যে আমি কোথায় ভর্তি হচ্ছি। কোন অর্থাৎ জায়গা থেকে যাতে আমাকে বাদ না দিতে পারে। এই মাইন্ডসেটটা আমার শুরু থেকেই ছিল। তার মানে যে কি আমরা হ্যাঁ, মানে আগে থেকেই বলতে পারি তুমি যখন কোনো কলেজ পেলে না হ্যাঁ, তখন নিজের আমার মাথায় একটা জিদ চলে আসে যে হ্যাঁ আমি যেহেতু এবার আমার কলেজগুলো আমাকে বাদ দিছে। এর আচ্ছা পরের আচ্ছা বার আমি বিশ্ববিদ্যালয় দেখে বাদ দিব। যে আমি কোনটায় ভর্তি হব। ওরকম একটা অবস্থায় অসাধারণ নিজেকে নিতে অসাধারণ হবে। হুম এরকম একটা সেই রাগ থেকে ছিল। তোমার স্বপ্ন আসলে শুরু। হ্যাঁ, সেখান থেকে একটা রাগ ছিল, একটা আচ্ছা আচ্ছা ইচ্ছা ছিল। আচ্ছা ওই যে আমরা পড়ছিলাম না, "I have a dream" একটা হুম, ড্রিম ছিল। আচ্ছা ঠিক আছে? আচ্ছা তোমার ড্রিমটা আসলে অসাধারণ। তারপরে কি করলে আসলে? তারপরে দেখা যাচ্ছে যেহেতু আমার কলেজে ওই পরিবেশটা আমি পাচ্ছিলাম না, হুম, হুম। আমি অনেক কষ্ট করে টিসি নিছি। আচ্ছা। যেমনটা আপনারা জানেন যে বেসরকারি কলেজগুলো টিসি দিতে চায় না। হ্যাঁ, হ্যাঁ। কারণ হচ্ছে একটা স্টুডেন্ট গেলে তো তাদেরই ক্ষতি। তাদেরই ক্ষতি। এবং ওই কলেজে তোমার তো মান্থলি পে করা কত মান্থলি লাগতো? আমার ৳২,০০০ করে বেতন দিতে হতো। ৳২,০০০ করে বেতন দিত হ্যাঁ, এবং এটাও আমার ভর্তির জন্য মাথায় কত ছিল। টাকা? ভর্তির জন্য আমার প্রায় ৳১৪,০০০ মতো খরচ হয়েছে। আচ্ছা এই কলেজ থেকে ছাড়ার অন্যতম কারণ কি? তোমার কি মান্থলি পেমেন্ট হ্যাঁ, নাকি এখান থেকে পরিবেশ? আমার ইনিশিয়ালি আমার ২ টা কারণ ছিল। আচ্ছা, একটা আচ্ছা। হচ্ছে যে আমি যেরকম পরিবেশ চাচ্ছিলাম, আমি চাচ্ছিলাম যেহেতু আমার কম জিপিএ বা আমার একটা ইচ্ছা আছে, ঘাটতি আছে, হ্যাঁ, হ্যাঁ। এটা পূরণ করার জন্য আমার অবশ্যই একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট চাই। ইয়েস, যেহেতু আমার এত কম জিপিএ নিয়ে আমি ভালো কলেজ পাচ্ছি না, মানে ইয়েস। কলেজ পাচ্ছিলাম না। তারপরেও আমি এই কলেজটায় এত টাকা দিয়ে ভর্তি হলাম কেন? আরো তো অনেক বেসরকারি কলেজ ছিল। আমি হ্যাঁ, হ্যাঁ। ভাবছিলাম যে এখানে একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট আছে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? কিন্তু যখন আমি ওটা পেলাম না, প্লাস হলো আমার মান্থলি একটা বার্ডেন আছে যে ৳২,০০০ আমার পে করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তখন আমি আরকি এই কলেজটা শিফট করার সিদ্ধান্ত নিই। পরে দেখা যাচ্ছে আমি সরকারি কলেজগুলোতে একটু খোঁজ নিচ্ছিলাম যখন টিসির সময়টা শুরু হয়। হ্যাঁ, যে হ্যাঁ। কোন সরকারি কলেজে আমি ভর্তি হতে পারতেছি। মানে
করার সুযোগ আছে নাকি টিসি নিয়ে। আচ্ছা আচ্ছা দেন আমি যে দেখা যাচ্ছে অনেকগুলো, এখানেও একটা ট্র্যাজেডি আছে যে আমি অনেকগুলো কলেজে গেছি, দেখা যাচ্ছে জিপি এর কারণে আমাকে ডিরেক্ট বলে দিছে যে না তোমাকে তার অ্যাপ্লাই মানে করা যাবে না, তার মানে যদিও কল ওদের রিকোয়ারমেন্ট 3.5। আচ্ছা ঠিক আচ্ছা আছে, তারপরও 3.5 এর পর তুমি তো 3.72 ছিলে। হ্যাঁ, কিন্তু ওরা নিবে না, কারণ হচ্ছে ওদের কাছে আরো ভালো ছাত্র আছে। আচ্ছা মানে আচ্ছা ওই আচ্ছা। 4 এর উপরে পাওয়া বা 4.5 এর উপরে পাওয়া ছাত্ররা ওদের কাছে অ্যাভেলেবেল আসে টিসির জন্য। তাহলে তুমি কতগুলো আসলে আমি কলেজ প্রায় ঘুরেছিলে? টিসি নেওয়ার জন্য আমি প্রায় 7 থেকে 8টা কলেজ ঘুরছি। 7 থেকে 8 7 থেকে 8টা কলেজে যে আমি কথা বলছি হ্যাঁ যে টিসি নেওয়া যাবে নাকি, সিট খালি আছে নাকি। হ্যাঁ হ্যাঁ। দেখা গেছে যে অনেক কলেজে আমি কথাই বলতে পারতেছি না, আমাকে বাইরে থেকে পিয়নরাই বলতেছে না না হবে না, হবে হবে না, টিসি আচ্ছা, আচ্ছা। ব্যবস্থা, তোমাকে টিসি হবে না। হঠাৎ করে এই মাথায় আসলো কিভাবে যে আসলে এটা আমি মাথায় চান্স আসছে, পেতে পারি? আচ্ছা, চান্সের বিষয়। না না, আমি এই কলেজে গেলে আসলে আমাকে আচ্ছা, তারা হ্যাঁ, নিবে। আমার একটা বন্ধু আছে আচ্ছা। যে হচ্ছে যে 3.56 পাইছিল, হ্যাঁ হ্যাঁ, ও আর কি এভাবে টিসি নিছিল, তো ও আমাকে বলছে যে সম্ভব। সম্ভব। ও এক্স্যাক্টলি। আচ্ছা, তারপরে ঘটনা কি, কোন কলেজ তোমাকে পরে নিল? দেখা যাচ্ছে যে আমি প্রায় এতগুলো কলেজ ঘোরার পর 2টা কলেজ আমাকে মোটামুটি তারা কাইন্ড বিহেভ করছে, তারা আচ্ছা। বলছে যে হতে পারে। দেন আমি দেখা গেছে যে ওই 2টার মধ্যে একটাতে যে ভর্তি হই। যে কলেজটাতে আমি পড়ছি, এইচএসসি দিছি, সেটা হচ্ছে ঢাকা উদ্যান গভর্নমেন্ট কলেজ, আচ্ছা আচ্ছা এটা আচ্ছা। মোহাম্মদপুরে। হ্যাঁ তো ওই কলেজটায় আমি যাই ভর্তি হই। ওই কলেজটা যাওয়ার প্রাইমারি রিজন ছিল হলো যে আমি চাচ্ছিলাম যে ওই যে যেহেতু এখানে আমার আগের কলেজে মান্থলি আমার 2000 টাকা বেতন হ্যাঁ, দিতে হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ। আমি ওই 2000 টাকা সেভ করব, করে ওই 2000 টাকা দিয়ে প্রয়োজনে একটা টিউশন পড়বো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা একটা আচ্ছা টিউশন করে ওই টাকাটার ভ্যালুটা আমি ওখান থেকে নিব, আমি নিজের এক্স্যাক্টলি। পড়াটা আগাবো। আর যেহেতু সরকারি কলেজ, আমি আগে থেকেই ভাবছিলাম যে হয়তো অত ভালো এনভায়রনমেন্ট হবে না, কিন্তু আল্লাহর রহমতে আমার কলেজের এনভায়রনমেন্ট অনেক ভালো ছিল। অনেক ভালো ছিল। তার মানে কম্পিটিশন করার লোক তুমি কম্পিটিশন পেয়েছিলে। করার মতো লোকও ছিল, প্লাস হলো টিচার অনেকেই এমন ছিল যাদের হচ্ছে ওই আগে থেকেই আমাকে আমার যে রিসোর্স গুলো দরকার হ্যাঁ, আগের থেকে অ্যাডমিশন গাইড টেস্টে, করতো হ্যাঁ, কিংবা ওই গাইড করার মতন কয়েকজন মানুষ ছিল, যাদের কাছে গিয়ে যদি আমি জানতে চাই হ্যাঁ, হ্যাঁ। তাহলে জানায়। আমরা যদি এমন দু একজন শিক্ষকের আসলে এই দিনের নাম শুনতে চাই। আচ্ছা, আমাদের ওখানে ছিল হলো যে আমার ফয়সাল স্যার ছিল, উনি আচ্ছা। ইকোনমিক্স ডিপার্টমেন্টের ডিউরি ইকোনমিক্সেই পড়াশোনা করছে। আচ্ছা 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 উনি প্রায় সরকারি কলেজের টিচার, মানে বিসিএস শিক্ষা ক্যাডার। আচ্ছা তো আচ্ছা। দেখা গেছে যে উনি একজন ছিল, হ্যাঁ, আর একজন ছিল ইংলিশ ডিপার্টমেন্টের, মানে ইংরেজি শিক্ষক আমার। ওনার নাম হচ্ছে আহ, ওনার নাম হচ্ছে আমাদের তাসনিম খান চৌধুরী। ঠিক আচ্ছা আছে, আচ্ছা আচ্ছা তো উনি হচ্ছে একজন, এই দুইজন। আচ্ছা সানজিদা তাসনিম খান চৌধুরী ওনার নাম ছিল, আচ্ছা আচ্ছা। সানজিদা ম্যাম বলতাম আমরা। আহ, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি দেখলাম। এরপরে আসলে জার্নিটা কেমন ছিল, যে যখন তুমি কলেজে ভর্তি হলা, শিক্ষকরা হ্যাঁ, সহযোগিতা করলো, এরপরে আসলে কেমনটা? কলেজে ভর্তি হলাম। ঠিক আছে, কলেজে ভর্তি হওয়ার পর দেখা যাচ্ছে ইনিশিয়ালি ঢুকছি, কিছুদিন যাচ্ছে, আমার দেখা যাচ্ছে এমন হুম, হয়েছে যে আমি টিসি নিয়ে আসার পর এই ধরেন আমি সপ্তাহে খানিক 2-3 সপ্তাহ আমি কলেজে আছি, এরপরে হ্যাঁ। অর্ধবার্ষিক পরীক্ষা। আচ্ছা আচ্ছা, মানে 2 সপ্তাহ পরেই হ্যাঁ, অর্ধবার্ষিক শুরু হয়ে অর্ধবার্ষিক গেছে। পরীক্ষা। যেহেতু তুমি অন্য একটা কলেজে হ্যাঁ, কিছুদিন আমি আবার ছিলে, ওই যে এরপরে আবার এক ধরো মাস টিসির জন্য দৌড়াদৌড়ি করছি, এর আচ্ছা মাঝখানে আচ্ছা পড়াশোনা তেমন হয় নাই। তারপর এসে দেখা যাচ্ছে 2 সপ্তাহ পর পরীক্ষা। পরীক্ষা। হুম, তো আল্লাহর রহমতে ওই পরীক্ষা দিয়েও আমি ঠিকঠাক রেজাল্ট করছি। পরের পরীক্ষায় যে আমি আবার ক্লাসে সেকেন্ড হয়েছি। ঠিক আছে, মানে 4.75 পেয়েছিলাম জিপিএ হিসাব করলে। এটা কোন পরীক্ষা? এটা হলো হচ্ছে যে প্রথম অর্ধবার্ষিক অত ভালো করি নাই, বাট মানে একটা ভালো রেজাল্ট করছি, টপ 10 এ ছিলাম হুম হুম, ক্লাসের মধ্যে। হুম। আর দেখা গেছে যে এটা হচ্ছে আমাদের ওই ধরেন অর্ধবার্ষিকের পরে প্রত্যেকটা ফাইনালে, ইয়ারলি যে হ্যাঁ, পরীক্ষাটা ওই হয়, ওই মানে পরীক্ষার ইন্টার আগে ফার্স্ট ইয়ারে যে ইয়ারলি পরীক্ষা হয়। ইয়ারলি পরীক্ষা না, এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, যে ইয়ারলি পরীক্ষার আগে ওই আমাদের কিছু বড় ভালো ক্লাস টেস্ট পরীক্ষা হতো, বড় টাইপ। আচ্ছা 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 ঠিক আচ্ছা। আছে, ধরেন ইভ্যালুয়েশন টাইপের, ওইটাতে ভালো করছিলাম অনেক। ওকে, তারপরে? এরপরে যতগুলো পরীক্ষা হচ্ছে ক্লাসের মধ্যে আমি প্রথম 3-4-5 এর মধ্যেই থাকতাম। আচ্ছা ঠিক আচ্ছা। আছে, তো এইভাবেই আমার আর হচ্ছে যে আমার ইনিশিয়ালি আমি যতটা না ক্লাসে মানে এইচএসসির পড়া তো পড়তামই, হ্যাঁ হ্যাঁ, এইচএসসির পড়ার পাশাপাশি আমি ওই ফার্স্ট ইয়ারের থেকেই আমি অ্যাডমিশনের পড়া কম বেশি পড়া শুরু করছি। আমি বই কালেক্ট করি, আমি ওই নানা অ্যাডমিশনের গ্রুপগুলোতে লাইক দিয়ে নানা তথ্য আচ্ছা কালেক্ট আচ্ছা করার আচ্ছা। চেষ্টা হ্যাঁ করতেছি। হ্যাঁ, আমি দেখা যাচ্ছে যে আমি কাউকে চিনি না, আচ্ছা আমি ফেসবুকে কয়েকজন বড় ভাইকে দেখতেছি যে আচ্ছা এখানে ওনারা লেখছে যে উনি ডিউতে পড়ে, ওনাদের আমি মেসেজ দিই। আচ্ছা। ঠিক আছে, ঢাকা এরকম বিশ্ববিদ্যালয়, তার মানে হলো ফেসবুক প্রোফাইলে যে তুমি দেখো যে আসলে হ্যাঁ, সে হ্যাঁ, যে ঢাকা হ্যাঁ, বিশ্ববিদ্যালয়, তাহলে তুমি তাকে মেসেজ হ্যাঁ, দাও। কয়েকজনকে এরকম মেসেজ আচ্ছা আচ্ছা দিচ্ছি। আচ্ছা মেসেজ দেওয়ার পর আমি অনেকজনের সাথে কথাও বলছি। আচ্ছা। ঠিক আছে,
যে তাদের ভাই কি আমি মানে কিভাবে তুমি শুরু করতা কিংবা তাদের কি বলতা, তারা হ্যাঁ তোমাকে জাস্ট কোনো আমি হেল্প এভাবে করেছে বলতাম কিনা? যে ভাই আমি দেখছি যে আপনি এই বছর অনেক ভর্তি পরীক্ষা অনেক ভালো করছেন, আচ্ছা আচ্ছা আমি আচ্ছা। পরের বছর একজন অ্যাসপিরেন্ট, হ্যাঁ তো হ্যাঁ। আমি আপনার থেকে কিছু জানতে চাই যে আমি কিভাবে কি শুরু করব। কিভাবে শুরু আমি করবো? যে ফার্স্ট ইয়ারে এরকম ভাবে পড়তেছি, এতটুকু পড়ছি, আমার হচ্ছে কলেজের রেজাল্ট এরকম হচ্ছে, হুম হুম আমি কলেজে এতটুকু রেজাল্ট করতে পারতেছি, আমার দেখা যাচ্ছে যে এই জিপিএ আমার হুম। কি সম্ভব নাকি, ঠিক আচ্ছা আছে। হ্যাঁ হ্যাঁ প্লাস আরেকটা জিনিস, এই যে আমরা যখন এরকম ভিডিও করতেছি হ্যাঁ 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 যে কম জিপি নিয়ে চান্স পাইছি, হ্যাঁ। আমি এরকম অনেক খুঁজে বের করছিলাম। খুঁজে বের করছো হ্যাঁ মানে যে ইউটিউবে কম যে দেখো কম হ্যাঁ জিপিএ কে দেখে? কে কম জিপি আচ্ছা নিয়ে চান্স আচ্ছা পাইছে, আচ্ছা। ফেসবুকে খুঁজি কে কম জিপি নিয়ে চান্স পাইছে, এখন তুমি ঠিক এমন আছে। কেউ দেখছো কিনা যে আসলে হ্যাঁ তোমার এমন হ্যাঁ আমি রেজাল্টে? দেখছি, আমি দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই আমি যে আইডিয়াল কলেজে পড়ছিলাম হ্যাঁ হ্যাঁ কিছুদিন, হ্যাঁ সেখান থেকে এক ভাইকে দেখছি যে উনি হচ্ছে যে ওই এসএসসি ছিল 3.81, হ্যাঁ আর হচ্ছে যে এইচএসসি 4.83 পেয়েছে, মানে হ্যাঁ হ্যাঁ কাইন্ডা আমার সাথে সিমিলার হয়, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। দেখা যাচ্ছে উনি এই জিপিএ নিয়েই 215তম সম্ভবত হয়েছিল, তো আচ্ছা উনি আচ্ছা এখান থেকে লতে পড়তে পারছে, ঠিক আছে। ওই সময় রিকোয়ারমেন্ট গুলো মিলার কারণে ওনার পজিশন এর থেকেও ল চলে আসছে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তো ওই একজন ছিল, আর আমার ওই যে আমি কলেজটাতে গেছিলাম সেই হুম। কলেজের এক ভাই ছিল যিনি দর্শন বিভাগে পড়ে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওনার জিপিও আমার থেকে কিছুটা ভালো ছিল আই গেস, কিন্তু উনিও আর কি কম জিপি নিয়ে চান্স পাওয়া লোক। তো ওনাকে আমি অনেক খুঁজে রিচ করছি, আচ্ছা। তার যদিও মানে ওনাকে হলো পাওয়া যায় না, তারপর আমি রিচ করছি, ঠিক আছে। ওকে। তার মানে আমরা এটা ধরতে পারি যে যখন তুমি কোনো কলেজে আসলে নিজেকে যোগ্যতা প্রমাণ করতে চাও নাই, তখন থেকেই তোমার জেদ জেগেছে আরকি। আমি যেকোনোভাবেই আরকি আমি নিজেকে প্রুভ করে দিব। এবং হ্যাঁ এটা তুমি অলরেডি প্রুভ করেছো। আ চেষ্টা করতেছি। চেষ্টা করতেছো। ওকে। না অলরেডি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্সে পড়ো। এটা অবশ্যই প্রমাণিত হয়ে গিয়েছে। আমরা জানতে চাই যে তুমি তো অনেক চেষ্টাই করেছো। কিন্তু তোমার আসলে পাশের মানুষজন কেমন ছিল? তোমাকে কিভাবে হেল্প করেছিল? আ হ্যাঁ, পাশে অনেক হেল্পফুল মানুষজন ছিল। দেখা যাচ্ছে যে আমি যে কলেজে ভর্তি হইছি, ওই কলেজে দেখা যাচ্ছে ফাইনালের পর, ফার্স্ট ইয়ার ফাইনালের পর হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমার একজন ক্লাসমেটের মাধ্যমে আমি একজন আপুর কাছে পড়া শুরু করি। উনি ডিউরি ইংলিশে পড়ে। আচ্ছা, আচ্ছা। তো ওনার কাছে পড়ার মাধ্যমে আমি আরকি ধীরে, ধীরে ভর্তি পরীক্ষার জন্য যে টুলস গুলো দরকার, যে এই যে বইগুলো আমি আগে থেকেই, যেহেতু সবাই বলে ওই ভিডিওগুলো দেখলে যে তোমার আগে এইচএসসি বইগুলো ভালো মতন পড়তে হবে। হ্যাঁ, এইচএসসি হ্যাঁ, বইগুলো ভালো মতন পড়া থাকলে অ্যাডমিশনের অর্ধেক মানে 75% প্রিপারেশন হ্যাঁ। হয়ে যায়। এসব কথাগুলো মাথায় রেখে আমি এই আগে থেকেই বইগুলো পড়তেছিলাম। ওই হ্যাঁ, ফার্স্ট ইয়ার ফাইনালের পরে যখন আমি ওই ডিউর আপুর কাছে পড়া শুরু করলাম, হ্যাঁ। উনি হচ্ছে ইংলিশ বিভাগে পড়ে। তো ওনার কাছ থেকে আমি ওনার অ্যাডমিশন জার্নি নিয়ে জানা শুরু করলাম যে আচ্ছা, আচ্ছা, আপু আচ্ছা। আপনি কিভাবে পড়তেন, হুম, হুম। আপনি কিভাবে ভালো রেজাল্ট করে ইংলিশে চান্স পাইলেন, হ্যাঁ, হ্যাঁ। আমাকে একটু বুঝান, ঠিক আছে। তো ওনার কাছ থেকে আমি রিসোর্স গুলো একটু একটু করে বুঝলাম যে বাংলার জন্য কিভাবে পড়তে হচ্ছে, ইংলিশের জন্য কিভাবে পড়তে হচ্ছে, জিকে কতটা পড়তে হচ্ছে, বাংলা যে পড়তেছি ভালো করার জন্য কতটা পড়তে হবে, এই বইটা কতটুকু পড়বো, হুম, ঠিক আছে। এই ছোট ছোট বিষয়গুলো অনেকটা মানে একেবারে এক একটা সুতা গাঁথার মতন না, হ্যাঁ, যে এক একটা মানে প্রত্যেকটা স্ট্রিং কানেক্ট করতেছি, হ্যাঁ। ঠিক আছে। যে এই যে ডট, এই ডট হ্যাঁ কানেক্ট প্রত্যেকটা ডট হচ্ছে। কানেক্ট হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। যে বাংলা শুধু এই ব্যাকরণের কয়েকটা এইচএসসি টপিক পড়লেই হবে না, পুরো হুম। ব্যাকরণের নবম দশম শ্রেণীর বই শেষ করতে হবে আচ্ছা, ভালো আচ্ছা, করে, আচ্ছা। ঠিক আমরা আছে। যে নবম দশমে বোর্ড বই যেটা হ্যাঁ পড়ে থাকি। ওইটা হ্যাঁ। এইচএসসির আগেই শেষ করছি, আচ্ছা, ঠিক আচ্ছা। আছে। হুম। তারপরে হলো যে ইংলিশ শুধু ওই জাস্ট এইচএসসির গ্রামার পারলেই হবে না, তোমার হচ্ছে আগে পুরো এ টু জেড গ্রামারের সব টপিক সম্বন্ধে ধারণা থাকতে হবে। তোমার ওই ইএফটি বা ইংলিশ ফর টুডে বইটা হ্যাঁ, পুরোটা হ্যাঁ। পড়া থাকতে হবে। আচ্ছা, তো আচ্ছা, আচ্ছা। ইংলিশ ফর টুডে বইটা, যদিও ইংলিশ ফর টুডে বইটা আমি জানি না কেন, আমি হ্যাঁ, এই ফার্স্ট ইয়ার থেকে অনেক ভালো করে পড়তাম। আর দেখা যাচ্ছে যে ওই বললাম না ফার্স্ট ইয়ার ফাইনাল যখন শেষ হয়, হ্যাঁ। আমার ইএফটি বই প্রায় পুরোটা পড়া হয়ে গেছে, ঠিক আছে। মানে আচ্ছা, একেবারে আচ্ছা। দাগায় দাগায় বইয়ের একবারে জান বের করে ফেলছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। যখন তুমি এই প্রস্তুতি নিচ্ছ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার, এক মুহূর্তের জন্য কি মনে হয়েছে যে হয়তো তোমার প্রস্তুতি সঠিক হচ্ছে না অথবা তুমি চান্স পাবে না? এটা কখনো মনে হয়েছে কিনা চান্স এক্সাম্পলি? পাওয়াটা তো আসলে ইনিশিয়ালি কারোই হয় না যে চান্স পাবো, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে আমার তো চান্স পাওয়ার কনফিডেন্স ইনিশিয়ালি ছিল না, প্লাস হলো আমার একটা ভীতিও ছিল যে ভাই একটা ছেলে যে হচ্ছে যে এইচএসসি এসএসসি তে 5 পাওয়া, ও 20 নিয়ে নামতেছে, প্লাস হ্যাঁ। হচ্ছে প্লাস হলো যে ওর যেহেতু 20 নিয়ে নামতেছে, মানে ওর হলো যে আগের থেকেই সলিড বেসিক্স আছে, জি, প্লাস হলো যে এক্সাক্টলি। আর হলো যে ওদিক থেকে আমি একটু হয়তো পিছিয়ে আছি, কারণ হচ্ছে যেহেতু আমি জিপিএ কম পাইছি, মানে নিশ্চয়ই আমার ঘাটতি আছে কিছু, আচ্ছা, আচ্ছা। ওগুলার কারণে আমি কম পাইছি, প্লাস হলো জিপিএর কারণে অলরেডি আমি তিন নাম্বার পিছনে আছি, যদি আমি ওই যে আহ, গুণ করি আর কি। গুড করে। থ্রি আচ্ছা, পয়েন্ট সেভেন টুকে 2 দিয়ে গুণ করলে আসে হলো যে 7.44। হ্যাঁ, তো 7.44 মানে হচ্ছে যে আমার অলরেডি আমি অনেকটা পিছনে আছি, পেছনে আছে ঠিক এক্সাক্টলি। আছে। তো এই বিষয়গুলো আগে থেকে হিসাব করে তার রাখছিলাম। মানে তোমার চিন্তা কিংবা তোমার স্বপ্ন
এটা সবসময় সামনের দিকে, কিন্তু তুমি যখনই পিছনে ফিরে দেখতে, যখনই তুমি তোমার রেজাল্টের দিক তাকাতে, তখন কিছুটা হলেও হতাশ হতে তুমি। হ্যাঁ, কিছুটা আসলে হলেও একটা এক্স্যাক্টলি। ভীতি কাজ করতো যে এত ভালো কলেজে পড়ছে, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে? এত যে ভালো, ভালো জায়গায় অলরেডি আছে তারা। তাদের কাছে এই রিসোর্স আছে। ফ্রেন্ড সার্কেলটা এত এনরিচড। একটা কিছু না বুঝলে ওই ফ্রেন্ডটাকে যা বলতে হ্যাঁ, পারে, ও বুঝায়া দেয়। আমার তো এত কিছু নাই। দেখা যাচ্ছে আমার কলেজে অনেক সময় আমি দেখা যাচ্ছে যে ফ্রেন্ডদের সাথে ওই হ্যাঁ। অ্যাডমিশন নিয়ে কথা বলতে চাইতো না অনেকে। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে? আচ্ছা। আর আমার কলেজ থেকে এমন ছিল যে ওই ভর্তি পরীক্ষায় ভালো করতো, করার পরিমাণটা খুবই কম ছিল। মানে আমার ব্যাচের আগে ঢাকা হ্যাঁ, বিশ্ববিদ্যালয় আমাদের কলেজ থেকে আর্টস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে মনে হয় ৩ জন মাত্র। মানে এর আগে মাত্র এর ৩ জন। আগে মাত্র ৩ জন। আচ্ছা, তারা তার হচ্ছে যে ২ জন হচ্ছে দর্শন বিভাগে, আচ্ছা, একজন আচ্ছা। সোশিওলজিতে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। মানে তুমি একমাত্র যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো এবং খুব ভালো পজিশন নিয়ে ভালো হ্যাঁ, সাবজেক্টে হ্যাঁ পড়ছো। বলা যায়। আচ্ছা, তাহলে আমরা একটু জানতে কিন্তু চাই তোমার কমার্সে আবার অনেকে ছিল। আচ্ছা, কমার্সে কয়েকজনকে চিনি যিনি হচ্ছে অ্যাকাউন্টিং এও পাইছে। মানে কমার্সের রেজাল্টটা কমার্সের তুলনামূলক রেজাল্টটা ভালো, তুলনামূলক কিন্তু ভালো আমরা ছিল। মানবিকে দেখছি আসলে হুম। কম। আচ্ছা, আমরা একটু জানতে চাই যে এইচএসসি তে আসলে তোমার রেজাল্টটা কি হলো? এইচএসসি তে পরে আমি অনেক চেষ্টা করছি এইচএসসি তে। হ্যাঁ, হ্যাঁ, হতে পারে আমি সিওর ছিলাম আই গেস আমার এ প্লাস আসবে। হ্যাঁ, হ্যাঁ। তারপর আমার এ প্লাস আসেনি, 4.83 আসছে। এটা হয়তো আমি অনেকে বলে না যে তোমার হলো যে তোমার আগে পিছের খাতাগুলো ম্যাটার করে। তুমি যখন দেখা যাচ্ছে একটা আমি অনেক ফ্রেন্ডই বলতেছিল তুই একটা ভালো কলেজ থেকে পরীক্ষা দিলে, তুই যে পরীক্ষা দিছিস তাতে তোর এ প্লাস চলেই আসতো। আচ্ছা, আচ্ছা। তো এরকম একটা বিষয় ছিল যে তার আই মানে গেস তুমি কি এটাকে মানে রেজাল্ট না পাওয়ার, এস প্লাস না পাওয়ার পিছনে কি কলেজ দায়ী নাকি না, তোমার না, না। নিজেকে দায়ী মনে করছো? এ প্লাস পাওয়ার না পিছনে নিশ্চয়ই আমি নিজেই দেই। আচ্ছা, কারণ অনেকে নিজেকে তো দায়ী পাইছে করে। নাকি? অনেকে তো পেয়েছে হ্যাঁ। এক্সাক্টলি। আচ্ছা, যখন তুমি এইচএসসি তে তুমি 4.83 পেয়েছো, হুম। তখন কি আসলে আর কি স্বপ্ন দেখা যায় কিংবা আর না, কি একটা সামনে যাওয়া রাগ যায়? হইছিল, একটা রাগ আসছিল যে আচ্ছা, আচ্ছা। এত চেষ্টা করলাম তারপরেও হলো না। আহ, তো ওইদিন আমি একটুখানি ডাল ছিলাম। মানে আচ্ছা। এমন হয়েছিল ওইদিন আমার একটা কাহিনী আছে। দেখা যাচ্ছে যে রেজাল্টের পরে হ্যাঁ, ওই কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? তো এই জন্য কলেজে আর কি যারা এ প্লাস পাইছে তারা গেছে। তা আমি দেখতেছি আমার সাথে ওই যে যারা ছিল তার মধ্যে 2-3 জন পাইছে এ প্লাস, 3 জন পাইছে, তো তারা আচ্ছা, গেছে। ঠিক আচ্ছা, আছে? আচ্ছা, আর এদিকে আমি ছিটকে পড়ে গেছি, অথচ টেস্ট পরীক্ষায় কলেজে আমি থার্ড হয়েছি। ঠিক আছে? তো আমার ওই প্লাস পাওয়ার কথা। ঠিক আচ্ছা, আছে? আচ্ছা, এর মাঝখান দিয়ে ওই দিন আমি অনেক রাগ করে দেখা যাচ্ছে যে আমি অনেক জোরে দেয়ালে ঘুষি মেরেছি, আমার হাত ছিলে গেছে ওই দিন। জাস্ট আচ্ছা, এটা আচ্ছা। খালি রাগে কেমন একটা আফসোস যে আফসোস। এত চেষ্টা করলাম তারপরে হইলো না। ঠিক আছে? তারপরে তুমি আবার নিজেকে আসলে কন্ট্রোল করলে তারপরে কিভাবে? নিজে কন্ট্রোল করা বলতে তারপরে আমার ছিল না, আমি জাস্ট ওই ইনিশিয়ালি আমার টার্গেট ছিল যে আমার প্লাস থাকবে, আমার হ্যাঁ, হ্যাঁ। হচ্ছে যে এইচএসসি প্রিপারেশন, এইচএসসি প্লাস অ্যাডমিশন প্রিপারেশন অনেক ভালো থাকবে। আমি অ্যাডমিশনে যাওয়া মাত্রই যাতে আমার কোনো অসুবিধা না হয়। হুম, মানে হুম। আমি অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন শুরু করছি, কোথাও পরীক্ষা দিতেছি যাতে আমি দেখি যে আমি ভালো করি। তো ওইটা অলরেডি হচ্ছে। আচ্ছা, আমি আচ্ছা, কোনো জায়গায় পরীক্ষা দিলে আমি যাই যখন ধরেন একটা অ্যাডমিশন রিলেটেড কোচিং সেন্টারে আমি পরীক্ষা দিচ্ছি, আমি দেখতেছি আমি ভালো করতেছি। ঠিক আচ্ছা, আছে? আচ্ছা। কিন্তু এই যে গ্রেডটা হয়তো আমাকে কিছুটা ডিমোটিভেট করছে, কিন্তু অতটাও করে নাই। কারণ আমি দেখতেছি আমার তো এপ্লাই করার জিপিএ আছে। আমার ২ টা জিপিএ যোগ করলে 8.55 হয়। আর আচ্ছা, আচ্ছা, অ্যাডমিশনে আচ্ছা। লাগে হচ্ছে সম্ভবত ৭, ৭.৫ লাগে। আচ্ছা। সব জায়গায় এপ্লাই করতে। হ্যাঁ, হ্যাঁ। তো আমার অলরেডি ওইটা আছে। সব জায়গায় আমি এপ্লাই করার মতন জিপিএ অলরেডি অ্যাচিভ করে ফেলছি। এখন বাকিটা হচ্ছে ওই যে আমাদের ৩ মার্কের গ্যাপ হয়ে গেল। 8.5 মানে হচ্ছে হুম, ইনটু 2 করলে হচ্ছে ১৭ আসে। ৩ মার্কের যে গ্যাপ, এখন আমার মাথায় খালি ওইটা। যে ওই ২০ পাওয়া ছাত্রর সাথে আমি হ্যাঁ, ফাইট করব। ও ভর্তি পরীক্ষায় যদি কত নাম্বার পাবে, ওর থেকে হ্যাঁ। যত ও পাবে ওর থেকে ৫ নাম্বার বেশি পেতে হবে। ৩ নাম্বার কম তো আমি ৫ নাম্বার বেশি পাবো ওর থেকে। ঠিক আচ্ছা, আছে? আচ্ছা, আচ্ছা। তো এইভাবে আরকি আমি টার্গেট নিয়ে আগাইতেছি। ঠিক আছে? যে আমার ভর্তি পরীক্ষায় ভালো করলেই তাহলে আমার এই গ্যাপটা কভার করা সম্ভব। ঠিক আছে? আচ্ছা, বুঝতে পেরেছি। হুম। এখন যেটা বলবো ওইদিকে তাকায়া বলবো, হ্যাঁ? ওই ক্যামেরায়। আচ্ছা, প্রস্তুতির সময় তোমার সবচেয়ে কঠিন সময় ছিল কোনটি? প্রস্তুতির সময় সবচেয়ে কঠিন আমি ভাই এইচএসসি কেই বলব। কারণ আমি এইচএসসি থেকেই পড়তেছিলাম তো। হুম, ওই এইচএসসি থেকেই আমি ছোট, ছোট বিষয়গুলো কভার করতেছি। হুম। দেখা যাচ্ছে যে ওই কারো সহযোগিতা ওই সময় অত পাইতেছি না। অ্যাডমিশন টেস্টে আসার পর দেখা যাচ্ছে যে অনেকের সহযোগিতা পাচ্ছি। আচ্ছা, আচ্ছা, কিন্তু এইচএসসি থেকেই যখন আমি ওই খুঁটিনাটি বিষয়গুলো গোছানোর চেষ্টা করতেছি, আচ্ছা। অনেকের কাছে রিচ করার চেষ্টা হ্যাঁ, করতেছি, হ্যাঁ। ওই পারছি না। দেখা যাচ্ছে জিপি এর কারণে অনেক সময় পারছি না। ঠিক আছে? দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে ক্লাসে যারা ভালো করে হ্যাঁ, হ্যাঁ, বা হ্যাঁ। একটা দেখা যাচ্ছে চেহারা আছে। হুম, হুম। ঠিক আছে? মানে ধরেন ও ভালো ছাত্র। ওর কাছে জিপিএ 5 অলরেডি আছে বা ও আচ্ছা। দেখা যাচ্ছে অনেক এক্সট্রা কারিকুলার করে, একটু সোশ্যাল।
ওই হ্যাঁ। ছাত্রগুলো দেখা যাচ্ছে অনেকের অ্যাসিস্ট্যান্ট সহজে পায়, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমি যখন হচ্ছে যে কম জিপিএ, যখন হুম। আমাকে জিজ্ঞেস করে যে তোমার এসএসসি জিপিএ কত, কম জিপিএ, তখন একটা এমনিতেই নেগেটিভ ইমপ্রেশন চলে আসে যে আচ্ছা, ও আচ্ছা। ভালো করে নাই আগে, ডেফিনেটলি ওর হয়তো অত পসিবিলিটি সম্ভাবনা নাই, নাই। হ্যাঁ, সম্ভাবনা হ্যাঁ। নাই, ঠিক আছে। তো এই এক্সাক্টলি। বিষয়টা একটু ক্ষতি হইতো, দেখা যাচ্ছে যে অনেকের সময় কথা বলতে গেলে আমি দ্বিধাবোধ অনেক সময় করতাম, অনেক সময় দেখা যাচ্ছে সামনের মানুষটা বলতে চাইতো না, কারণ হচ্ছে সে ফিল করতো যে হয়তো এর থেকে হবে না। হবে না। আসলে হ্যাঁ, সম্ভব নেই। এত কম হ্যাঁ, এতে জিপিএ কম নিয়ে জিপি নিয়ে তার সম্ভব না। মধ্যে এত প্রতিভা আসলে হ্যাঁ, নাই। সে হ্যাঁ, আগেই মেজারমেন্ট করে হ্যাঁ, ফেলেছে। আচ্ছা, এই জায়গায় আমরা যেটা দেখি আমাদের সমাজ কিংবা আমাদের আত্মীয়স্বজন অনেক বড় একটা প্রতিবন্ধকতা হিসেবে হুম, আমাদের সামনে চলে আসে। আমরা এটা যে কারো ক্ষেত্রে বিশেষ করে আমাদের বাংলাদেশে এটা হয়ে হুম, থাকে। হুম, এটা এই হয়। যে এই জায়গায় আসলে তোমার আত্মীয়স্বজন আসলে কেমন প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল অথবা হুম, পরিবেশ তো আমরা কিছুটা স্কুল লাইফ কিংবা কলেজ লাইফে আমরা দেখতে পেয়েছি। হুম। অনেক বড় একটা প্রতিবন্ধকতা ছিল। তাহলে সেই দিক থেকে তোমাদের আত্মীয়স্বজন আসলে কেমন প্রতিবন্ধকতা ছিল? আমরা যদি একটু আমার জানি। আত্মীয়স্বজন বলতে আমার বাসায় আমার আব্বু-আম্মু, হুম, আর আমার আমার যে এলাকায় থাকি আমার ফ্যামিলি মেম্বার্স বলতে আমার আন্টিরা বা আমার মামারা, তারা আশেপাশেই থাকে। আচ্ছা, আচ্ছা। কিন্তু তাদের হলো যে আমার একাডেমিক লাইফে তেমন ইনভলভমেন্ট নাই। আমার আচ্ছা, আচ্ছা। পড়াশোনার বিষয়ে তাদের ইনভলভমেন্ট খুবই কম। কারণ তারা নিজেরা অত এডুকেটেড না। আমি আচ্ছা, হয়তো আচ্ছা, আচ্ছা। আমার ফ্যামিলিতে হয়তো আমি ফার্স্ট পারসন যে ইউনিভার্সিটিতে পড়তেছি। এর আগে আমার মামা পড়ছে, কিন্তু উনি হচ্ছে কলেজের থেকে পড়ে তিনি গ্র্যাজুয়েশন করছিলেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আচ্ছা। আছে? তো এই হলো বিষয়টা। তার মানে তাদের যে অনুপ্রেরণা এটাও আসলে তুলনামূলক কম ছিল এবং হ্যাঁ, তাদের যে ডিমোটিভেটেড আমরা যেটা বলে থাকি এটাও আসলে ডিমোটিভেট তারা করে নাই বা তারা মোটিভেটও করে নাই। তারা ডিমোটিভেট হলো করেনি। যে এক্সাক্টলি। আছে আরকি। তাদের থেকে হেল্প চাইলে পারলে তারা অনেক সময় করছে, না হলে করে নাই। আচ্ছা, কখনো কি তোমার মনে হয়েছে যে আসলে হালটা ছেড়ে দেওয়া উচিত? না, এটা কখনো মনে না। হয়নি? ভেরি গুড। তার মানে আমরা বুঝতে পারি যে এটা মনে না হলেই তুমি আসলে সফল হতে পারবে। হুম, আমরা যদি জুনিয়রের উদ্দেশ্যে বলে থাকি, যদি তোমরা কখনো মনে করো যে আসলে হাল ছেড়ে দিই, তাহলে তোমাকেই হাল ছেড়ে দিতে হবে কিংবা তুমি হেরে যাবে। তুমি যদি সেটা মনে না করো, তাহলে তুমি অবশ্যই আজকে কাউসার ইসলাম আগাইদের মতন তুমি একটি ভালো বিশ্ববিদ্যালয়ে, তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে তুমিও পড়তে পারবে। এখানে হাল ছেড়ে দেওয়ার বিষয় হলো অ্যাডমিশন টেস্টে যখন আসছি, তখন দেখা যাচ্ছে যে ওই কলে আমরা যখন ফোকাসে ফার্ম গেটের শাখায় আমি ছিলাম, হুম, তখন আপনি যেহেতু পরিচালক ছিলেন, তো হুম, দেখছেন যে অনেক সময় ফিল করতেছি যে আমি হয়তো ওই আ দেখা যাচ্ছে যে হচ্ছে না, অত ভালো হচ্ছে না। হুম, আমি যেভাবে চাচ্ছি সেভাবে হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ। দেখা যাচ্ছে এজন্য একদিন মনে আছে যে আমি প্রায় বলছি যে, "ভাই আমি আর কোচিং আসবো না। আমি বাসায় পড়বো ভাই।" আচ্ছা, আচ্ছা। ১-১.৫ মাস ১.৫ মাস সময় আছে। ভাই আমার কোচিং এ আসতে সময় নষ্ট হয়। আমি হ্যাঁ, হ্যাঁ। পারতেছি না। দেখা যায় যে কোচিং এর সময় দিয়ে আমি এক্সট্রা বাসায় পড়তে পারি না। এমন লাগতেছিল আমার। তো হ্যাঁ। দেখা যাচ্ছে যে ওই সময়টায় এরকম একটা ভীতি কাজ করতেছিল যে হচ্ছে না মনে হয়। মনে হয় হচ্ছে না। মনে হচ্ছে না। হ্যাঁ, মনে হবে মনে না। হয় আচ্ছা, আচ্ছা। ওরকম হচ্ছে না। আচ্ছা, ওই সময়টা আরকি প্রত্যেকটা শিক্ষার্থী যে ঢাকা হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হবে আসলে তারও মনে হয় হ্যাঁ, যে আসলে মনে হয় হবে না। হ্যাঁ। এটা একটা সময় থাকে আরকি। ভালো আর লাগার আমার সময়। হবে না, এর পাশাপাশি আমার একটা ভয় ছিল। আমি মানে মাথায় সেট করে রাখছিলাম, আমি পড়লে ১ম ২-৩ টা সাবজেক্টের মধ্যেই পড়ব। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? ওই ভীতিটা আমার সবচেয়ে বেশি ছিল। আচ্ছা। ঠিক আছে? মানে ওই জায়গা থেকে আমি আসলে হ্যাঁ, পিছে পড়ে যাই হ্যাঁ, কিনা। ওই জায়গাতে পিছিয়ে পড়ে হ্যাঁ, যাই নাকি। ওটাই সবচেয়ে বেশি ছিল। একটা পর্যায়ে যাওয়ার পর একটা শিক্ষার্থী, I guess আমরা সবাই যারা অ্যাডমিশন টেস্টে প প পরি প মানে প্রস্তুতি নেয়, ও হ্যাঁ, বুঝতে পারে যে ও চান্স পাবে। একটা না পাবে। একটা জায়গায় ও চান্স পাবে। হ্যাঁ, কিন্তু মাথায় তখন ভীতিটা ওইটাই কাজ করে যে আমি এই সাবজেক্টটায় পড়তে চাইতেছি, এই ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছি, ওইটাতে পাবো নাকি? আচ্ছা, ওইটাই আরকি একটা ভীতি কাজ করতেছিল যে ১.৫ মাস আগে, যে আমি আসলে অনেকটা পড়ছি, এত পরিশ্রম করতেছি, কিন্তু ওইভাবে তো রেজাল্ট হচ্ছে না। আমি দেখতেছি অনেকেই ভালো করতেছে। আচ্ছা, আচ্ছা। আমার হয়তো ওই বাসায় যেয়ে পড়লে তখন আপনি আমাকে পার্সোনালি গাইড করছিলেন যে, "না তুমি করো, এভাবেই করো।" ঠিক আছে? ওইটা আমার অনেক কাজে লাগছে। ওইটা আমাকে একটু নিজেকে, নিজের গ্রাউন্ডটা শক্ত করে ধরতে সাহায্য করছিল। যাক, যে না, আমি যেটা করতেছি ঠিক করতেছি। এখানেই কিছু চেঞ্জেস আনলে আমার ওই পসিবিলিটিটা, ওই ধরেন আমি ১২০০-১৩০০ সিরিয়ালে চান্স পাওয়ার মতো স্টুডেন্ট ছিলাম বা আরো পরে, সেই স্টুডেন্টটাকে টাইনা ১০০-২০০ র মধ্যে আনছেন আপনি, বলা যায়। আচ্ছা, ঠিক আছে? আমাকে একটা আমার মনে আছে এখনো তুমি মাস্ক পরা ছিলা। তুমি প্রায় সময় মাস্ক পরে আসতে হ্যাঁ, অধিকাংশ মাস্ক সময়। পরতাম। এই মাস্ক পরা আসলে ঘটনা কি? মাস্ক পরার তখন তো আসলে করোনা ছিল না। ঘটনা বলতে পারেন একটু নিজেকে গুটায়ে রাখা, কনসিল করে রাখা। ঠিক আছে? আচ্ছা, তুমি রিভিল করতে চাও না। মানে না, প্রকাশিত করতে চাও না কারো না, সামনে না। আসলে। হ্যাঁ, একটু হীনমন্যতাও আছে। দেখতেছি আশেপাশের স্টুডেন্টরা ওই, ও নটরডেম থেকে পড়ে আসছে। ওই যে অ্যাডমিশন টেস্টের সময় যখন আমরা স্পেশাল ব্যাচ হলো, দেখা যাচ্ছে ও নটরডেম থেকে পড়ে আসছে। ও হচ্ছে ওই ভালো কলেজ থেকে পড়ে আসছে।
ওর জিপিএ 5 আছে, ওরও জিপিএ 5 আছে, ও বোর্ডে এততম হুম। পজিশন করে আসছে। এখানে ভাই আমি 3.72 পাইছি এসএসসি তে, ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, এইচএসসি তে প্লাস পাই নাই, হ্যাঁ। আমিও তোদের মতন ওই রুমে বসে আছি, ঠিক আছে। কিন্তু মানে এই মানসিকতার দিক থেকেই তুমি মার্কস পড়ে আসতা? হ্যাঁ, ওটা বলতে পারেন যে আমি একটু হীনমন্যতা থাকতো। আচ্ছা, আর আচ্ছা। অনেক সময় হ্যাঁ ওইটাই বিষয়টা ওরকমই ছিল যে আমি লুকিয়ে পরিশ্রম করতে থাকি, আচ্ছা, রেজাল্ট আচ্ছা। কথা বলতে, ঠিক আচ্ছা, আছে, তো আচ্ছা। আমি লুকিয়ে থাকি। তার মানে আমরা এটা বলতে পারি যে মেধাবী শিক্ষার্থীরা আসলে লেখাপড়া করে এবং লুকিয়ে, লুকিয়ে করে। হ্যাঁ। আচ্ছা, তুমি কি কখনো ফেল করেছিলে কিনা? ফেল কখনো করতে কোনো পরীক্ষায় অথবা অ্যাডমিশনের পরীক্ষায় হতে পারে, তোমার আ কোচিং এর ভর্তি পরীক্ষা মানে যেকোনো পরীক্ষা হতে পারে অথবা তোমার একাডেমিক পরীক্ষা হতে পারে। কখনো ফেল হ্যাঁ ভাই করেছিলে? করছি, ফেল করলে তার অভিজ্ঞতা মানে কি কেমন বিশেষ তোমার? করে আমাদের বাংলার সময় আচ্ছা, সবুর আচ্ছা। স্যারের পরীক্ষাগুলোতে বেশি ফেল করছি। সবুজ স্যারের পরীক্ষা। সবুজ স্যারের প্রশ্ন সবুজ স্যার তো আমরা জানি আমাদের কোচিং এ ক্লাস নিয়ে থাকে, বাংলা ক্লাস নিয়ে থাকে। হুম, আ তিনি তার যে প্রশ্ন আসলে প্যাটার্ন এটা আসলেই হ্যাঁ, অনেক কঠিন। তখন ফেল করার পরে আসলে তোমার অনুভূতি কেমন ছিল? তখন আর কি মনে হচ্ছিল যে এই প্রিপারেশন নিয়ে আমি অ্যাসপায়ার করতেছি যে আমি এই প্রথম 10-এ থাকবো, প্রথম 20-এ থাকবো, ফার্স্ট হতে চাই, ঠিক আচ্ছা, আছে। আচ্ছা। তখন মানে নিজেকে বারবার প্রশ্ন করতেছি, ভাই কেমনে তুমি পরীক্ষা পাশই করতে পারতেছো না, তুমি ওই যে ভর্তি পরীক্ষা 15টা এমসিকিউর মধ্যে 15টাই কারেক্ট করার স্বপ্ন দেখো বাংলাতে বা ওই ইংলিশে, ঠিক আছে। তো আচ্ছা, আচ্ছা। ওইটা আর কি একটু যে বলে না সেলফ রিয়েলাইজেশনের মতন একটা ঘটনা ঘটে ওই এক্সাম গুলো খারাপ করার মাধ্যমে, হ্যাঁ, যে এই যে অনেক ঘাটতি দেখা যাচ্ছে, এখনো অনেক ঘাটতি, কিছুদিন পরে এক্সামে বসবো, ঠিক আছে, এই যে তখন এই রিয়েলাইজেশন গুলো আসে, তখন আর কি ওই যে ছোট ছোট যে মিস্টেক গুলো হুম, ওগুলোর পিছিয়ে মানে বেশি একটা সময় দেওয়া হয়েছে। সময় দেওয়া হয়, কারণ তখন বোঝা যায় যে আসলে আমি হয়তো ভাষা ভাষা সবকিছুই জানি, ঠিক আছে, আমাকে কিন্তু আরো ডিপলি আর জানতে একটু হবে। ডিপলি জানতে হবে, না হলে এক্সাক্টলি। এই যে একটা কোশ্চেন এটা পারতাম হয়তো ইজি মিস করে গেছি, আমার নাম্বার গুলো চলে যাচ্ছে। আচ্ছা, তার মানে হলো তুমি ব্যর্থতাকে নিজেকে গুটিয়ে ফেলোনি। ব্যর্থতাকে নিজের ঘাটতি মনে করে সেই ঘাটতিটা পূরণ করার জন্য তুমি হুম, চেষ্টা চালিয়ে গেছো। চেষ্টা চালিয়ে গেছি। এটা কিন্তু একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট কিংবা একজন যেকোনো শিক্ষার্থী অথবা যেকোনো মানুষের আসলে এই এই স্থানেই কিন্তু ওভারকাম করা উচিত। হুম, তুমি এই স্থানে ফোকাস করেছো। তুমি এটা কখনো মনে করো নাই যে আসলে আমি পারবো না। বরং হুম, তুমি এটা মনে করেছো যে এটা আমার ঘাটতি, এটা পূরণ করতে হ্যাঁ, হবে। তার মানে এটা মনে করলেই সে আসলে কি ভালো করতে পারে। হুম, জি, অসাধারণ। তাহলে আমরা জুনিয়রের উদ্দেশ্যে এটা বলতে পারি যে তুমি কোনো ব্যর্থতায় পর্যবসিত হয়েছো অথবা তুমি কোনো ব্যর্থতায় পতিত হয়েছো, সেই স্থান থেকে ওভারকাম করার জন্য আমরা কাউসার ইসলাম আকাইদের কাছ থেকে যেটা শিখেছি সেটা হচ্ছে হলো আমাদেরকে বসে থাকা যাবে না। আমার কোন স্থানে ল্যাকিংস আছে, আমার কোন স্থানে দুর্বলতা আছে, আমার কোন স্থানে ঘাটতি আছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে এবং আইডেন্টিফাই করে ওই স্থানটাই আমাদেরকে পূরণ করতে হবে। তাহলে আমরা সফল হতে পারবো। হ্যাঁ, এখন তুমি যদি মানে আমাকে মানে সর্বশেষ একটা কথা বলো যে ঢাবিতে চান্স পাওয়ার পরে তোমার অনুভূতিটা আসলে কেমন ছিল? আচ্ছা, ঢাবিতে পাওয়ার চান্স পাওয়ার পরে অনুভূতিটা ছিল অত ভালো না, কারণ কি, কারণ আমি তো হ্যাঁ, পজিশনটা আরো ভালো চাচ্ছিলাম। আচ্ছা, পজিশন কত হয়েছিল তোমার পজিশন ঢাবিতে? আমার হচ্ছিল, আমার বি ইউনিটে পজিশন হয়েছিল 197 তম, 197 আর তে, হচ্ছে সি ইউনিটেও দিছিলাম ওখানে 98। 98। আচ্ছা, তুমি পজিশন কত এক্সপেক্ট করেছিলে? পজিশন 50-এর নিচে অ্যাকসেপ্ট করছি, যে 50-এর আরো নিচে থাকবে, যে 20-25 বা সর্বোচ্চ এই ক্যাটাগরিতে আশা করছিলাম। আচ্ছা, তবে একটা জিনিস ভালো হয়েছে, তুমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩ টে সাবজেক্ট মানে তুমি বলেছো আমি যেকোনো বিশ্ববিদ্যালয়ে পড়লে আ ১ম ৩ সাবজেক্টের মধ্যে পড়বো। সেক্ষেত্রে আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ল, ইকোনমিক্স এবং ইংলিশ খুব হাই ডিমান্ডেড সাবজেক্ট এবং এরা টপ 3 এর মধ্যে আছে। সেই হুম, স্থান থেকে তুমি কিন্তু তোমার স্বপ্নটা পূরণ করতে হ্যাঁ পেরেছো। সেই স্থান থেকে তুমি বলতে অন্য বলা যায়। কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলে কিনা? হ্যাঁ ভাই, আমি সকল বিশ্ববিদ্যালয়ে দিছি, আচ্ছা, চট্টগ্রাম, আচ্ছা। রাজশাহী, জাহাঙ্গীরনগর, গুচ্ছ সবই পরীক্ষা দিছি। আর আমার সব জায়গায় প্রথম 100-এর মধ্যে মেরিট ছিল। আমার ওই আচ্ছা। যে বললেন না যে হ্যাঁ, চান্স পাওয়ার পর অনুভূতি কেমন ছিল, হুম, চান্স পাওয়ার পর অনুভূতিটা ছিল হচ্ছে ইনিশিয়ালি আমার প্রথম অ্যাডমিশনের রেজাল্ট ছিল হুম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমার প্রথম অ্যাডমিশন টেস্টের রেজাল্ট আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা পাই। হ্যাঁ, তো তখন ওইটা পেয়ে আর কি প্রথম আমার অনুভূতি ওখানে, যে আমি পাইছি, চান্স পেয়ে গেছি, ঠিক চান্স আছে। পেয়ে গেছে আমার। 74তম হয়েছিলাম আমি সি ইউনিটে, হ্যাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 74তম হয়েছিলাম। তো ওইটাই হচ্ছে ওই দিন আমি কান্না করছি, মানে লুকায় কান্না করছি,
রেজাল্টটা পাওয়ার পর। কারণ চান্স কারণ পাওয়ার খুশিতে আসলে কান্নাটা। খুশি, হ্যাঁ, কারণ হচ্ছে আমি এত পরিশ্রম করতেছি, আমি তো বিশ্বাসই করতাম না যে এত কম জিপি নিয়ে, মানে আমার মনে একটা ভীতি তো থাকে হুম, সবসময় যে হুম, ভাই পারবো নাকি, পারবো না, যতই জিত করে পড়ালেখা করতেছি হ্যাঁ, যে পারছি, এত পেরেছি, কম জিপি হ্যাঁ, নিয়েও আমি পারছি, একটা জায়গায় আমার চান্স হয়ে গেছে, হ্যাঁ, দেশের একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা ভালো পজিশনে আমার চান্স হয়ে গেছে, আমি ওই ইউনিটে টপ সাবজেক্টেই পড়তে পারবো এমন একটা মেরিট অর্জন করে ফেলছি, ঠিক আচ্ছা, আছে। তো আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল রিলেশন আসছিল। আচ্ছা, আচ্ছা, ভালো, খুবই ভালো। তুমি এই খবরটা সর্বপ্রথম এই খবর কাকে শেয়ার করেছিলে? এই খবর আমার আমার ফ্রেন্ড কয়েকজন ছিল অ্যাডমিশন, ওই আমার ওই হুম, এইচএসসি থেকেই আমার 2-3 জন ফ্রেন্ড ছিল, ওই যারা আমার স্কুল লাইফের ফ্রেন্ড, ওই হুম, মাধ্যমিকের ফ্রেন্ড, ওদের মাধ্যমেই আমি প্রথমে রেজাল্টটা জানতে পারি। রেজাল্টটা আমি ইনিশিয়ালি নিজে বের করতে পারি নাই, মানে বের করি নাই। আমি রেজাল্টের সময় ওদের বাসায় ছিলাম একজনের, ঠিক আছে। পরে দেখা যাচ্ছে যে ও বের করে জানাইছে যে তুই এই ইউনিটে এততম হইছস, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তো ওইটা জানার পর আমি আস্তে ধীরে বাসা দিয়ে গেছি। আর রাস্তায় যাইতেছি, আমি মাস্ক পরা থাকি, বললেন না হ্যাঁ, মাস্ক হ্যাঁ, পরাতে, মাস্ক পরা আছে, আমি রাস্তার এক পাশ দিয়ে হাঁটা কান্দতে কান্দতে যাইতেছি, চোখে দিয়ে পানি পড়তেছে, কেউ তো দেখতেছে না, চুপচাপ, ঠিক আচ্ছা, আছে। তো এইভাবে বাসায় গেলাম, বাসায় যাই মারে বললাম যে মা চান্স হয়েছে একটা জায়গায়। আচ্ছা, মার অনুভূতি কেমন ছিল? মার অনুভূতি ছিল, আমি আমার তো যখন চোখে দিয়ে মানে কানা কানা কান্দা কান্দা ভাবে বলতেছি, চোখে দিয়ে পানি উঠতেছে, হুম, হুম, মা বলতেছে, মা, আমি মাকে ধরেও কান দিছি, আমি ওখানেও কান্দতেছি, ঠিক আছে। আচ্ছা, তখন মা অনেকক্ষণ মার সামনে বসে কান্দলাম, আর মা পরে কি আমাকে বুঝাইলো যে না বাবা, তুমি অনেক চেষ্টা করছো, এটা তোমার একটা ফলাফল পাইছো, তুমি আরো ভালো করবা, তুমি যে বাকিগুলো এক্সাম দিতে থাকো, ঠিক আছে। তো এইভাবে আর কি মা বুঝাইলো। তো আমি তখন আর কি আমার মাথায় ওই সব কিছু আসতেছিল যে আমি ওই হুম, যে এই এসএসসি তে 3.72 পাইছি, আমি টিসির জন্য অনেকগুলো কলেজ ঘুরছি, হুম, ঠিক আছে। এই জায়গায় আমার এইভাবে মানুষটা তাড়ায় দিছিল, ঠিক আছে, ওই জিপিএ কম থাকার কারণে, একজন ঠিক সামান্য আছে। একজন ওই দাঁড়ানো ওই তোমাকে বের করে হ্যাঁ, দিয়েছে। ওই ফ্রেন্ডটার সাথে কথা বলতে গেলেও পাত্তা দিত না, ও এক সাইডে চলে যেত, হ্যাঁ, ঠিক আছে। সব আমার মাথায় সব কিছু ঘুরতেছে, ঠিক আছে, এই রেজাল্টটা পাওয়ার পর। তো আমার ওই ঢাবির রেজাল্ট পাওয়ার থেকে ওই প্রথম রেজাল্টটা যখন আমি পাইলাম যে আমি আসলে একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছি, ওই অনুভূতিটা আরো একটু বেশি ভালো বেশি ছিল, ছিল একটা ঠিক প্রথম আছে। পাবলিক কোনো প্রথম, বিশ্ববিদ্যালয় এবং মানে হাজারো চ্যালেঞ্জ হ্যাঁ, মোকাবেলা করে এরপরে প্রতিবন্ধকতা হ্যাঁ, মোকাবেলা ওইটা করে। ওইটা এরপরের বার এরপরে বাকিগুলো যখন যতগুলোই দিছি, আমার টার্গেট ছিল আমার প্রথম হতে হবে, আচ্ছা, প্রথম হতে আচ্ছা, হবে। আর ঢাবির পরীক্ষা দিয়েও আমি ভাবছিলাম হচ্ছে আমার বাংলা রিটেনটা একটু বেশি হলে হয়তো আমার ওই ইয়াটাও চলে আসতো। আর এমনিতেও আমি যে রেজাল্ট মানে মার্ক পাইছিলাম ভর্তি পরীক্ষায়, ওইটা যদি আমার ওই জিপিএ শর্ট না থাকতো, তাও আমার প্রথম 80-90-এর মধ্যে চলে আসতো। জিপিএ শর্ট কারণে আর একটু 100 পিছনে চলে গেছে, বেঁচে গেছে। যেহেতু আমরা জানি যে 0.25 এই 10-15-20 জন হ্যাঁ, হ্যাঁ, পিছনে এটা চলে এটা যায়। ঢাকা তো আমার বিশ্ববিদ্যালয়। তো 3 মার্কের গ্যাপ, আমার ভর্তি পরীক্ষার নাম্বার ধরেন, আমার ভর্তি পরীক্ষার নাম্বার ছিল 72.5, হুম, ঠিক আছে। দেখা যাচ্ছে যে আমি আমার মেরিট যে পজিশনটা আসছে, ওই যাদের জিপিএ 5 আছে, ওই তাদের হচ্ছে ওই যারা 59 পাইছে তাদের সাথে আমার মেরিট আসছে আচ্ছা, ভর্তি আচ্ছা, পরীক্ষা, আচ্ছা। এরকম আর কি। ওই 3 মার্কের গ্যাপের কারণে আমার প্রায় 100-150 মেরিট পিছনে গেছে, 110-15-20। মানে এটা তেমন মেজর কোনো প্রবলেম না, যেহেতু তুমি ভালো একটা সাবজেক্ট হ্যাঁ, পেয়েছো এবং ওইটার পরে ঢাকা আর আফসোস ছিল না বিশ্ববিদ্যালয়। যে আমি তো সাবজেক্ট হয়তো এগুলোতেই পড়তাম। হ্যাঁ, এটাই আর কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায় তুমি ইকোনমিক্স নিয়ে পড়ছো, অবশ্যই এটা প্রশংসার দাবিদার। আচ্ছা, আমি যদি তোমাকে বলি, তুমি যদি একটু পিছনে ফিরে তাকাও, তাহলে তুমি নিজেকে কি বলবে এখন এই অবস্থায়? তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছো, এখন তুমি ফার্স্ট ইয়ারে আছো, তোমার তো ফার্স্ট সেমিস্টার হয়ে গিয়েছে, ফার্স্ট রাইট? সেমিস্টার। হ্যাঁ, এখন তুমি নিজেকে যদি পিছনের দিকে ফিরে তাকাতে বলি তোমাকে, হুম, তাহলে তুমি নিজেকে কি বলবে আসলে? নিজে কি বলবো, বিষয়টা হচ্ছে ওই যে আমি আর হইলো যে ওই যে ভুলগুলো করে আসছি সেগুলো রিপিট না করার চেষ্টা করব। আর যেহেতু আমার অনেক কিছু এই অভিজ্ঞতা জার্নিটার মাধ্যমে অনেক কিছু শেখা হয়েছে, তো ওই লার্নিং গুলো আমি কাজে লাগাবো, যে আমার ছোট ছোট পদক্ষেপগুলো আমি ভালোভাবে নেওয়ার চেষ্টা করব। এই বিষয়গুলোই, যে আমি ওই আগের মিস্টেক গুলো যাতে রিপিট না হয় ওই বিষয়ে আমি একটু সচেতন থাকবো। আচ্ছা, তুমি কি মনে করো, বিশেষ করে তুমি যখন কলেজে ভর্তিতে গিয়েছিলে, এই যে পয়েন্টের ভিত্তিতে যে কলেজ চুজ করা হয়, হুম। এবং এই সিস্টেমটাকে আসলে বদল করা প্রয়োজন কিনা? পয়েন্টের ভিত্তিতে রেজাল্ট মানে আমার মনে হয় এটা বদল করার তো কারণ আমি দেখতেছি না। মানে এটা এটা বদল, এটা এমনি শিক্ষাবিদদের
কাজ পুরো তারা, ছেড়ে দিল আর কি, হ্যাঁ তারা তারা অ্যাসেস যেটা করবে, ভালো মনে করে। তারা Okay. অ্যাসেস করবে। আচ্ছা আচ্ছা। এবং আমাদের এই যে মানুষের প্রতি যে মানে হীনমন্যতা, তিনি একজন যে ভালো জিপিএ না পেলে সে যা হলো আসলে ভালো শিক্ষার্থী না, ভালো জিপিএ না পেলে সে ভালো শিক্ষার্থী না, হুম। এই সিস্টেম থেকে আসলে মানুষের বের হয়ে আসা উচিত কিনা, কি মনে করো তুমি? আমার মতে হয়তো ওই যে মানে ওই ছোটখাটো বিষয়গুলো না আনা, ওই যে মানে যে একজন ভালো হলেই ভালো করবে, আর একজন মানে খারাপ হচ্ছেও ভালো করার চান্স নাই, এই জিনিসটা একটু না থাকলেই হবে। আর এমনিতে আমার মনে হয় যে খারাপ করছে মানে আর যে ভালো করছে মানে আর সামনে একজন আছে যে ভালো করছে যে খারাপ হ্যাঁ। করছে, তো স্বাভাবিকভাবে ওকেই প্রায়োরিটি দেওয়া উচিত। ঠিক আছে, আর ও রিয়ালাইজ করুক যে আমি করি নাই ভালো, ঠিক আচ্ছা আছে, আচ্ছা। আমার ও ভালো realize করতে হবে, করেই তোমার করে ও মতন আগে আসুক, হ্যাঁ, পরের পরের জায়গাটায় ও জায়গাটা যাতে বদল করতে পারে ওরকম একটা অবস্থানে ও না তার নিয়ে মানে যায়। এটা বজায় থাকুক আর হ্যাঁ, কি, কিন্তু যাতে করে সে সুযোগের নিজেকে। বেলায় যদি দুজনকে সমান সুযোগ দেওয়ার সুযোগ থাকে, তো সমান সুযোগটা দেওয়া উচিত, আচ্ছা এটাই আচ্ছা। আর কি। Okay, এখন যারা প্রস্তুতি নিচ্ছে তুমি তাদেরকে কি পরামর্শ দিবে, তাদের আসলে কিভাবে প্রস্তুতি নেওয়া দরকার এই এখন সময়? আমার যেটা সবচেয়ে বেশি ভালো একটা দিক ছিল, সেটা হচ্ছে যে আমি একেবারে ওই ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকেই আমি একেবারে ছোট ছোট ভাবে এই জিনিসগুলো গোছাইছিলাম, যে আমি কোন সাবজেক্ট আমি মার্ক করছি যে আমি একটা সাবজেক্ট অনেক ভালো পারি, আমি আচ্ছা ইংলিশে আচ্ছা। অনেক ভালো পারতাম। হ্যাঁ ঠিক আছে, মানে আমি আমি ওই 22 ব্যাচ, হ্যাঁ আমি তো 23 ব্যাচ স্টুডেন্ট, হ্যাঁ। এইচএসসি 23 ব্যাচ, আমি 22 ব্যাচের স্টুডেন্টদের সাথেও অ্যাডমিশন টেস্টে যারা ওই বিভিন্ন ফ্রি ক্লাসগুলো আছে না অ্যাটেন্ড করে আমি পরীক্ষা দিতাম, দিয়ে দেখতাম বাংলাতে পরীক্ষা দিছি, ইংলিশে পরীক্ষা দিছি, জিকেতে পরীক্ষা দিছি, দেখতেছি আমি ইংলিশে সবসময় ভালো করি। হ্যাঁ ঠিক আছে, ইংলিশে সবসময় ভালো করি, হ্যাঁ। মানে এমন আমি এই পুরো অ্যাডমিশন সিজনে এমন হয় নাই যে আমি ইংলিশ একটা পরীক্ষা দিছি ওই 15টা এমসিকিউ আমি 10-এর নিচে পেয়েছি, আচ্ছা আচ্ছা। এরকম আমার সাথে একটা এক্সামও হয়নি। হ্যাঁ। ঠিক আছে, তো আমি এটা জানতাম যে আমি ইংলিশ অনেক ভালো করতেছি আর আমি ইংলিশ অনেক ভালো করি, তো ওই সময় আমি অ্যাডমিশনের সময় আমি কি করছি, ইংলিশটাকে একটু একটা রিস্টোর মোডে রাখছি, যে আমি ইংলিশটা প্রতিদিন প্র্যাকটিসের মাধ্যমে এটার যে আমার দক্ষতাটা এটা বাড়াবো। ভালো ঠিক exactly, আছে, হ্যাঁ। আর বাকি যে সব জায়গায় আমার উইকনেস একটু আছে, আমি হুম। দেখতেছি যে আমি বাংলাতে অনেক অনেক সময় অনেক খারাপ করে করতেছি, হ্যাঁ। বাংলাতে তো খারাপ করা যাবে না, হ্যাঁ। তাহলে তো আমার পজিশন হবে না। ঠিক আছে, আমি জিকেতে হয়তো অনেক সময় অনেক কম পাইতেছি, এই জায়গাগুলো আমার কাজ করতে হবে। তো আমার এই একটা ভালো গুণ ছিল যে আমি একেবারে স্পেসিফিক, আমার কোন জায়গায় কাজ করলে আমার রেজাল্টটা ইমপ্রুভ হবে, আমি হ্যাঁ। একেবারে স্পেসিফিক জায়গাগুলোতে হিট করতাম। আচ্ছা আমি আচ্ছা। বাংলাতে পড়তেছি, আমি বাংলায় আমি জানি যে আমি গদ্য পদ্য নাটক উপন্যাস বেশ ভালো করে করছি, হুম, আমার মুখস্থ পাঠ বেশ ভালো পড়া আছে, হুম, হুম। আমার ফোকাস করতে হবে ওই ব্যাকরণের কিছু টপিক আমি কম পারি, আচ্ছা আচ্ছা। ওই ব্যাকরণের কিছু টপিক আমি বেশি সময় দিতাম। তার মানে তুমি আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে তুমি আসলে কি পারো আর হ্যাঁ, কি 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 পারো। পারি না, ঠিক হ্যাঁ, আছে, তাহলে এটাই যেটা পারো ওইটার সেটা উপরে অভ্যাসের হ্যাঁ। মধ্যে রেখে, আর যেগুলো পারো না সেগুলো শেখা আর কি। না হলে তোমার হলো যে নিজের একটা, তুমি সবকিছুতে অ্যাডমিশনটা সময় সমানভাবে চালায় যাওয়া অনেক কষ্ট হয়ে যায়, তোমার এর জন্য একটা সাবজেক্টকে বা দুইটা সাবজেক্টকে অস্ত্র হিসেবে বানায় রাখতে হবে এইচএসসি থেকেই, যে তুমি ওই দুইটা সাবজেক্টের উপর রিলাই করবা, যে ওই দুইটা দুনিয়ার থেকে ওই চিপার থেকে কোশ্চেন দিক বা ওই যত ডেপথের থেকে কোশ্চেন দিক, ওখানে আমার একটা মার্ক দাঁড়ানো আছে সবসময়। ঠিক আছে, এখন আমার কোথায় ঘাটতি, আমি ওইটাকে অ্যাডমিশন সিজনে হলো যে একেবারে ধারালো বানাবো, বানায় তারপর যাবো। এই আমার এই ফ্লোটা কিন্তু ছিল, আমার অ্যাডমিশন রেজাল্টও এই ফ্লোটা ছিল, যে আমি সব জায়গায় ইংলিশে সবসময় আমার হায়ার স্কোর ছিল, আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 35-এর মধ্যে 28 দশমিক সামথিং ছিল ইংলিশে, আমার 15টার মধ্যে 14টা এমসিকিউ কারেক্ট ছিল ইংলিশে, আর রিটেনও আমি 15 পাইছিলাম 20-এর মতো। তো ওখানে আমার এই যে আমি জানতাম যে ইংলিশে ভালো করবো, আমি বাংলাতে ফোকাস দিছি, জিকেতে ফোকাস দিছি, ওগুলো তো আমার অ্যাডমিশন টেস্টে ভালো রেজাল্ট হয়েছে। এইচএসসি থেকে আসলে তারা কিভাবে প্রস্তুতি নেবে? আচ্ছা, এইচএসসি থেকে প্রস্তুতির যে বিষয়টা, তো এইচএসসি থেকে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে একটা স্টুডেন্টের যে কাজগুলো করা উচিত সেটা হচ্ছে যে ইনিশিয়ালি আমি যেভাবে করতাম, আমার টার্গেট ছিল ইনিশিয়ালি আমি যেভাবে আগাইছি সেটা হচ্ছে যে আমি ফার্স্ট ইয়ারের মধ্যে আমার এইচএসসি সিলেবাস শেষ করার ট্রাই করছি, সবার প্রথম এটা করছি। হ্যাঁ। আর ওই শেষ করার প্রক্রিয়াটার মধ্যেই আমি অ্যাডমিশনে কোন জায়গাগুলো আসবে সেই জায়গাগুলোকে আরো একটু বেশি ডিপে যেয়ে পড়ার চেষ্টা করতাম। আচ্ছা আচ্ছা। যেমন হচ্ছে আমি জানি যে ইংলিশে যেহেতু কোশ্চেন আসবে, ইংলিশে টেক্সট বইটা আমার এইচএসসি তেও লাগবে, অ্যাডমিশনও লাগবে, আমি টেক্সট বইটা ফার্স্ট ইয়ার থেকে অনেক ডিপলি পড়তাম, আচ্ছা আচ্ছা। মানে একেবারে লাইন বাই লাইন, একেবারে ওয়ার্ড বাই ওয়ার্ড, সেন্টেন্স বাই সেন্টেন্স আমি মার্ক করতাম, কোথায় কোন লাইনটা অর্থ, কোথায় কি বুঝছি না, এটা চেষ্টা করতাম। প্রত্যেকটা প্যাসেজ পড়ার শেষে আমি একটা সামারি লিখতাম,
দেখে অনেক সময় বইয়েই সেটা আঠা দিয়ে লাগাই দিতাম। আচ্ছা আচ্ছা, আমার বই এরকম অনেকগুলো পেজে এরকম দেখা যাচ্ছে এক্সট্রা আমি কাগজে লিখে ওটা আঠা দিয়ে লাগাই মানে দিচ্ছি। বই নিজের মূল বইতেই তুমি হ্যাঁ আঠা দিয়ে হ্যাঁ, লাগায় আমি রাখতা ওই যে ওই প্যাসেজ সম্পর্কে যে এখানে একটা প্যাসেজ। কোইন্সিডেন্স আছে, দেখা আচ্ছা। গেছে যে আমাদের যে আমার সময় যে প্যারাগ্রাফটা আসছে হ্যাঁ হ্যাঁ গুড ম্যানার্স নিয়ে, এটিকেট এন্ড ম্যানার্স নিয়ে, হ্যাঁ। তো ওইটাও আমি সামারি লিখে রাখছিলাম একেবারে মানে সুন্দর ফার্স্ট ভাবে। ইয়ার থেকে। হ্যাঁ সেটাই হ্যাঁ। ইন্টার ফার্স্ট ইয়ারে লিখছিলাম। হুম। তো ওই সামারিটা আমার আল্লাহর রহমতে কেন জানি আমি পরীক্ষার আগের রাত্রে ওই বইটা খুঁজে মানে বইটা খুলে সামারি গুলো দেখতেছিলাম। তো আমি যখন মানে এই মানে পরীক্ষার হলে ওই প্যারাগ্রাফটা দেখছি, আচ্ছা আমার আচ্ছা, মনে অর্ধেক বই সেখানেই কেটে গেছে। যে তো আমার তো কমান চলে আমার তো আসছে। কমন চলে আসছে। এটা ঠিক আসলে আছে, অনেক আমি এটা পজিটিভ। অনেক ভালো লিখবো, আমি জানি ওটা অনেক ভালো হবে, কারণ আমি এটা কি কি লিখবো, কোন সিকোয়েন্সে লিখবো, একটা প্যারাগ্রাফের কি ফরম্যাটে লিখবো, আমার সবকিছু মাথায় মনে আছে, সব তথ্য মনে আছে, স্ট্যাটিস্টিক্যাল অনেক ইনফরমেশনও মনে আছে, যে গুড ম্যানার্স রিলেটেড ওই বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন দিলে প্যারাগ্রাফটা একটু ইনরিচড হয়। তো এই আচ্ছা, তথ্যগুলো আমার মনে আছে। তো এটাও করতে পারে যে এইচএসসি শুরুতেই চেষ্টা করা কিছু একটা নির্দিষ্ট সময় ফার্স্ট ইয়ার বা ফার্স্ট ইয়ারের পরে যদি একটু সময় লাগে ওই সময়টার মধ্যে এইচএসসি সিলেবাসটা শেষ করা। হ্যাঁ, ওই শেষ করা অবস্থাতেই এইচএসসি টপিকের পাশাপাশি এইচএসসি তে যে টপিকগুলো অ্যাডমিশন আসবে সেগুলোতে একটা ভালো গভীরভাবে পড়া। তারপরে হচ্ছে যে এই অবস্থাতেই সে অ্যাডমিশনের প্রিপারেশনটা আস্তে ধীরে গোছানো শুরু করতে পারে। সেকেন্ড ইয়ারে সে একটু ফুল স্পিডে আগাতে পারে। হুম, হুম। একটা ফুল স্পিডে ধরেন ফার্স্ট ইয়ার শেষে সেকেন্ড ইয়ারের মাঝখানে যে সময়টা, এই সময়টাতে ও ফুল স্পিডে অ্যাডমিশনের প্রিপারেশনটা আর এইচএসসি প্রিপারেশনটা যেহেতু আগে শেষ করছে এটা সমান তালে রাখবে। ঠিক আছে, এইচএসসির পাশাপাশি অ্যাডমিশনটা থেকে ওই সময়টাতে একটু বেশি ফোকাস দিবে আর কি। আচ্ছা আচ্ছা, দেওয়ার পর ওই লাস্টের দিকে যে ও আবার এইচএসসি তে বেশি ফোকাস দিয়ে ওর রেজাল্ট আর কি 5 যাতে থাকে ওটা ইনশিওর করবে। তাহলে এই যে এই মাঝখানে একটা ভালো সময় প্রিপারেশন নিছে, আগে থেকে ওর ফোকাস ছিল ওই এইচএসসি পাশাপাশি অ্যাডমিশনের টপিক গুলো একটু কভার করে রাখা, হুম। দেখা যাবে যে এটা মিলে ওর ওই অ্যাডমিশনে যাওয়ার আগেই ওর অ্যাডমিশন প্রিপারেশন অলরেডি ওই 90% ডান হয়ে গেছে। ওই যায় ও খালি কি করবে, অ্যাডমিশনে যায় ওই জিকে যে কয়েকটা টপিক পড়ে নাই বা ব্যাকরণ যে কয়েকটা টপিক পড়ে নাই সেগুলো কভার করবে, ওই আর সাম্প্রতিক পরে পরীক্ষা দিবে। তাহলে ও মানে ও প্রথম সারি একটা রেজাল্ট করার মতন ক্যাপাবিলিটি ওখানেই অর্জন করে ফেলছে। তো আমার ওই একটা আগেও জিজ্ঞেস করছিলেন যে আমার সবচেয়ে কঠিন মুহূর্তগুলো কোথায় ছিল, আমার এইচএসসি সময় সবচেয়ে টাফ ছিল, কারণ আমি একসাথে সবগুলো ম্যানেজ করতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তুমি এখন কিভাবে আসলে ভবিষ্যতে নিজের এই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাও? আচ্ছা, আমি আমার অভিজ্ঞতাগুলো যেভাবে কাজে লাগাতে চাই, যে যে এখান থেকে আমি যেটা শিখছি সেটা হচ্ছে বড় কিছু অ্যাচিভ করতে হলে, হুম, হুম। যখন আমি এখন নিজের স্নাতক পর্যায়ে আছি, আন্ডার গ্রাজুয়েট লেভেলে আছি, এখন থেকে আমার পরবর্তী টার্গেট কি, আমার পরবর্তী টার্গেট হচ্ছে আমি ক্যারিয়ার একটা ভালো জায়গায় নিজেকে দেখতে চাই। হ্যাঁ, তো ওই ভালো জায়গাটা আসলে কত ভালো বা কোন জায়গাটা ওইটা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি। আমি ওই জায়গায় কিভাবে যাব ওইটা রিলেটেড পদক্ষেপগুলো চেষ্টা করতেছি গোছানোর। আমি একটা ভালো জবে যেতে চাই বা একটা ভালো কোম্পানি খুলতে চাই বা একটা ভালো বিজনেস ম্যান হতে চাই, একটা ভালো গভর্নমেন্ট এমপ্লয়ি হতে চাই। তো ওই কাজটা করার জন্য আমার কি কি স্কিলস দরকার, আমার রেজাল্ট কেমন দরকার, আমার নিজের মধ্যে কি গুণাবলী আছে, কি কি গুণাবলী আমার আনতে হবে, Achieve এই করতে হবে জিনিসগুলো কোন গুণাবলী, এই এগুলো জিনিসগুলো identify- আমি ফোকাস আচ্ছা, করার আচ্ছা, চেষ্টা আচ্ছা। করতেছি, Okay, যেমনটা আমি এইচএসসি তে করছি। okay, এই যে আমার হ্যাঁ, অ্যাডমিশনে ভালো করতে হবে, অ্যাডমিশনে ভালো করার জন্য আমার কি কি করতে হবে, আমার এই যে এই বইগুলো পড়তে হবে, এই জিনিসগুলো আগে থেকে গোছানো থাকতে হবে, হ্যাঁ। এই লার্নিংটাই আমি এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছি। ওকে, ভেরি গুড। তা আমরা যদি তোমাকে তোমার এই গল্পটা এক লাইনে যদি আমরা শুনতে চাই, তোমার এই টোটাল এই গল্পটা যদি এক লাইনে শুনতে চাই। এখানে জাস্ট একটাই লাইন, সেটা হচ্ছে যে আমি পদক্ষেপগুলো নিছি সময় মতো, আমি ডিসিশনগুলো অনেক কুইক ডিসিশন নিছি এবং সেগুলোর উপরে কাজ করছি। একটু আগে আমি একটা লাইন কয়েকটা জায়গায় বলছিলাম আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছে, যেটা হচ্ছে দ্য ম্যাজিক ইউ আর লুকিং ফর ইজ ইন দ্য ওয়ার্ক ইউ আর অ্যাভয়েডিং। মানে আমরা যে ম্যাজিক গুলো আর কি লাইফে খুঁজি, যে আমি এত বড় একজন ব্যবসায়ী হব, বা এই যে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো করে একটা ভালো পর্যায়ে যাব, একটা ভালো সাবজেক্টে পড়বো, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়বো, এই যে ম্যাজিক গুলো যেগুলো আমরা চাই, এগুলো টোটালি ডিপেন্ড করে আমরা পদক্ষেপগুলো সময় মতো নিচ্ছি নাকি। তো আমি তাদের যদি আমার কথাগুলো সামারাইজ করি বা লাস্ট যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, তোমরা নিজেকে আগে একটু বুঝার পর যে কোন পদক্ষেপগুলো তুমি প্রোক্রাস্টিনেশন জিনিসটা কমায় তুমি যে কাজটা করতে চাও, যে ম্যাজিকটা তুমি লাইফে চাও, যে তুমি একজন ভালো শিক্ষার্থী হয়ে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, তুমি সেখান থেকে আরো বড় কিছু করতে চাও, এই যে কাজগুলো করার জন্য তোমার যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো একটু সময় মতো নাও, প্রোক্রাস্টিনেশন না করে। আর ডিসিশন গুলো অনেক কুইক হতে হবে, কুইক প্লাস এফিশিয়েন্ট ভাবে কিভাবে করা যায় সেই পদক্ষেপগুলো। তার মানে হলো মানে তোমাকে
আগে আইডেন্টিফাই করতে হবে তুমি কি করতে চাও, হুম আর এই করার পেছনে তোমার কোন কোন কাজগুলো আসলে এক্স্যাক্টলি করা হুম দরকার, হুম এই কাজগুলো তোমাকে আইডেন্টিফাই হ্যাঁ, তুমি করতে কি হবে। করছো, তোমার কি করা দরকার, হ্যাঁ, কতটুকু আগাচ্ছে, এই জিনিসগুলো একটু কনস্ট্যান্ট মনিটরিং এর মধ্যে রাখেন, আগে আগেতে থাকে। এবং শুধু মনে না করে আসলে হ্যাঁ, কাজে লেগে যাওয়া। কাজে আমি লেগে যাওয়া। একটা কিছু মনে করেছি যে আমি এটা হতে চাই, অথবা হুম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হতে চাই, হুম এটা আমি মনে করেছি। হুম এইটা মনে করার পরে আমরা যদি বলি যে আমি বুঝতে পারছি আর কি আমার হুম ইংলিশ সাবজেক্ট অথবা আমার বাংলা সাবজেক্টে হুম আমার ঘাটতি আছে, হ্যাঁ আমি এটা মনে করে যদি বসে থাকি তাহলে বসে আসলে থাকলে আমি হবে না। ভালো করতে পারবো না। না। আমাকে বুঝতে হবে যে আমি কোন বিষয়ে আমি আসলে ল্যাকিংস আছে, আমার কোন হুম বিষয়ে আমার ঘাটতি আছে, এটা বুঝে আমার পদক্ষেপগুলো সেই নিতে অনুযায়ী হবে। পদক্ষেপ নিতে হবে। তার হুম মানে হলো একটা হলো প্ল্যান করে সেই প্ল্যান অনুযায়ী পদক্ষেপ নেওয়াটাই হ্যাঁ মূল মূল। জীবনের চ্যালেঞ্জ। হুম অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের মাঝে তুমি সময় দিয়েছ। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আজকে কাউসার ইসলাম আকাই তিনি আমাদের মাঝে এসেছেন, তিনি একটি স্বপ্নকে জয় করেছেন। এই স্বপ্নকে জয় করার পেছনে তিনি হাজারো ব্যর্থতা মারিয়েছেন। এই স্বপ্ন জয় করার পেছনে তিনি হাজারো প্রতিবন্ধকতা মারিয়ে আজকে তিনি একটি সফলতার চূড়ায় উঠেছেন। আপনিও যদি কাউসার ইসলাম আকাইদের মতন নিজেকে সফলতার শিখরে দেখতে চান, তাহলে আপনাকে পরিশ্রম করতে হবে, পরিকল্পিত পরিশ্রম করতে হবে, এবং আপনি যে বিষয়ে আপনার ল্যাকিংস আছে সে বিষয়ে আপনার কার্যকারী উদ্যোগ নিতে হবে। তাহলে আপনিও একদিন আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। আপনি আপনার স্বপ্ন পূরণ করুন এবং আপনি একদিন আমাদের মাঝে আসুন, এই আশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।